নমস্কার, স্বাগত সিএনএ। আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের সিএন লাইভ। বাংলায় একটি সরকার চলছে, সেই সরকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় সব থেকে বেশি, বিভিন্ন রাজ্যের মধ্যে সব থেকে বেশি উন্নয়ন হয়েছে। প্রায় 90 থেকে 95% কাজ শেষ হয়ে গিয়েছে। সেই রাজ্যেই আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা, আমাদের প্রত্যেকের কেউ ভাই, কেউ বোন, কেউ আত্মীয় পরিজন, তারা প্রতিদিন কেউ না কেউ রাস্তায় বেরিয়ে পড়ছেন, কারণ চাকরির সন্ধানে, বলা ভালো কর্মসংস্থানের সন্ধানে। মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় 40% বেকারত্ব কমেছে। খবর পাওয়া যাচ্ছে যে বাজারে দূরবীনের চাহিদা বেড়ে গিয়েছে, কারণ বাংলায় এই কোথায় চাকরি হয়েছে সেটা খোঁজার জন্য অনেকে দূরবীন ব্যবহার করতে চাইছেন। কিন্তু কেন আজকে এই কথাগুলো বলছে, এগুলো নতুন কোনো কথা নয়। কারণ সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে একটি সরকার, তার প্রায়োরিটি কি হওয়া উচিত, একটি সরকারের প্রধান কাজ কি হওয়া উচিত, অন্ন, বস্ত্র, বাসস্থান। আর তারপর যদি সবথেকে বেশি চাহিদা হয়ে থাকে বা সেদিকে নজর দেওয়া উচিত, সেটি হচ্ছে মানুষের কর্মসংস্থান বা চাকরি। কিন্তু সরকারের চাকরি বা কর্মসংস্থানের দিকে কোনো নজর নেই। তৃণমূল কংগ্রেসীরা এই বক্তব্যের পর হয়তো রে রে করে তেড়ে উঠতে পারেন, টেলিভিশন সেট ভাঙচুর করতে পারেন, রাগান্বিত হতে পারেন, কিন্তু আসল বাস্তব সত্যিটা এটাই, একটি প্রশ্নেই শেষ হয়ে যায়। বাংলায় এমন একটি শিল্প কারখানার নাম কেউ করতে পারবেন যেখানে বিগত দিনে 3 থেকে 4 লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে গোটা বাংলায়? এমন কোনো 3টে শিল্প কারখানার নাম আমার অন্তত জানা নেই। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বাংলায় প্রভূত উন্নয়ন হয়েছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিভিন্ন ক্লাবের হাতে টাকা তুলে দিলেন। নতুন নয়, এর আগেও হয়েছে। কিন্তু এখন কোন সময় সরকারের একেবারে কানের কাছে নিঃশ্বাস ফেলছে এই মুহূর্তে কর্মসংস্থান, চাকরি, বেকারত্ব, এই সমস্ত সব কিছু। প্রতিদিন রাজ্যে মানুষ রাস্তায় নামছেন, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একই ছবি। সরকারের প্রায়োরিটি লিস্টে কি থাকা উচিত? বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, নাকি ক্লাবগুলোকে টাকা দেওয়া? তিনি বলেছেন যে এতে অনেকের নাকি রাগ হয়, এতে রাগ করার কি আছে? বিশ্বাস করুন, কারোর কোনো রাগ হয় না, হয় ঘৃণা, পায় লজ্জা। দেখুন প্রতিবেদন। পুরস্কার দেওয়া তো যাকে ইংরেজিতে বলে প্যাট অন দ্য ব্যাক, সেটা যেমন খুব দরকার, তেমন দরকার খেলোয়াড় তৈরি করা, ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা, স্টেডিয়ামগুলোর ভালো ব্যবস্থা করা। মমতা শাসনের গত 10 বছরে বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের সম্মানিত করা হয়েছে। খেলার জগতেও কৃতীরা বিভিন্নভাবে সম্মানিত হয়েছেন। কিন্তু অভিযোগ, গ্রাম শহর থেকে নতুন খেলোয়াড় তুলে আনার ক্ষেত্রে কোনো ভূমিকাই দেখা যায়নি সরকারের। বরং খেলার জগতের উন্নতির নামে বিভিন্ন ক্লাবের হাতে গোছা গোছা টাকা তুলে দেওয়া হয়েছে। 21-এর ভোটের মুখে এসে ঠিক সে খেলাটাই খেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এবছরও 3 বছরেও 1 লক্ষ টাকা করে 26,000 ক্লাবকে আর্থিক সাহায্য করেছি। এটা ছোট্ট কথা নয়। অভিযোগ, মমতার সে দান খয়রাতির রাজনীতিতে ক্রীড়া জগতের কোনো উন্নতি হয়নি। কিন্তু এই পাইয়ে দেওয়ার রাজনীতির হাত ধরে ভোটের দিনে এলাকায় এলাকায় দাপট দেখিয়েছে শাসক দল। অভিযোগটা জানেন মমতা, জানেন সত্যতাও, তাই সাজানোই ছিল তার অজুহাত। কখনো কখনো আমি শুনি ক্লাবগুলোকে কেন হেল্প করা হবে, এই নিয়ে অনেক বাবুদের অনেক রাগ আছে। আমি শুধু বলি, ক্লাবগুলোকে হেল্প করলে তোমাদের রাগ করার তো কোনো কারণ থাকতে পারে না। এই ক্লাবগুলোই তো এলাকার ক্লাব, যারা মানুষের বিপদে আপদে পাশে থাকে। এই ক্লাবগুলোই তো কখনো একটু ক্যারাম খেলে, কখনো একটু ফুটবল খেলে, কখনো একটা রক্তদান প্রোগ্রাম করে। অভিযোগ, আমজনতার করের টাকা তিনি দান খয়রাতি করেন নিজের রাজনৈতিক স্বার্থে। লোকসভা ভোটের ফল জানান দিয়েছে, মানুষ বুঝছেন সবটাই। তাই 21-এর ভোটে বিপদ কালীঘাটের দরজায় কড়া নাড়তেই 10 বছর পরে এসে মমতা শোনালেন নতুন ভাবনার কথা। ধরো আমি আমার রাজ্যে 100টা ছেলে মেয়ে তুলব, যে 100টা ছেলে মেয়েকে আমি স্পন্সর করব রাজ্য থেকে।
সোমবার নেতাজি ইন্ডোরে বসে দূর নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন অত্যাধুনিকভাবে গড়ে ওঠা যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের। যদিও এই ক্রীড়াঙ্গন বাম সরকারের অবদান। সরকারি ঘোষণা মতো প্রায় ভগ্নপ্রায় দশায় থাকা ডুমুরজলা স্টেডিয়ামকে নবীকরণও করা হয়েছে এদিন। নাম দেওয়া হয়েছে সবুজ সাথী ক্রীড়াঙ্গন। 80-র দশকে বাম সরকারের হাত ধরে গড়ে উঠেছিল এই স্টেডিয়াম। নতুন কিছু করলেন না তিনি। কিন্তু বামপন্থীরা যে কাজগুলো করে গেছেন সেগুলো অস্বীকার করতে পারে না। সব জায়গাগুলোতে প্লাস্টার খসিয়েছে, নতুন করে প্লাস্টার করেছে, আর নীল সাদা রং করেছে, আর বিধান রায়ের নামের প্লেট সরিয়ে দিয়েছে, সিদ্ধার্থ রায়ের নামের প্লেট সরিয়েছে, অজয় মুখার্জির নামের প্লেট সরিয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গেলে জ্যোতিবাবুর নাম খুঁজতে গেলে দূরবীন লাগবে। বড় বড় করে নিজেদের নাম কি করেছে। আন্ডার 17 যখন হয়েছিল কেন্দ্র সরকার টাকা দিয়েছিল, কিছু ভেঙেছে, কিছু গড়েছে, কিছু নতুন চেয়ার লাগিয়েছে, কিছু নীল সাদা রং লাগিয়ে দিয়েছে, আর নিজেদের বড় বড় করে নাম লিখিয়েছে। সবই অনুপ্রেরণা। আজ প্রায় 50 দিন ধরে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে সল্ট লেকে তারা বসে রয়েছেন, কারণ তাদের সম কাজে সম বেতনের দাবি জানাচ্ছেন। সেই টাকাই আজকে দান খয়রাতি করা হলো, বিলিয়ে দেওয়া হলো ক্লাবগুলোর মাঝে। আমি এ নিয়ে আলোচনায় থাকবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন আমি পরিচয় করিয়ে দেব। রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। রয়েছেন সৌরভ প্রিয় দত্ত, রাজনৈতিক নেতা। সৌরভদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, সন্ময়দাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দেবজিৎ সরকার বিজেপির পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানে থাকবেন, কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। আমি আগাম স্বাগত জানিয়ে রাখছি। আমি প্রথমে একটু সন্ময়দা আপনার কাছে আসি। আমরা একটা কথা জানি, টাকা মাটি, মাটি টাকা। টাকাই সব কিছু নয়, কিন্তু টাকা না হলে সব কিছু হয় না, এটাও সত্যি। এই টাকা কিভাবে নয়ছয় করা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার এই রাজ্যেই টাকার জন্য, সম কাজে সম বেতনের জন্য আজ 2-3 দিন হলো অনশনে বসে রয়েছেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ। শুধু তাদের কথা বললে ভুল হবে, এরকম বহু শিক্ষকরা রয়েছেন যারা রাস্তায় নেমেছেন। SLST থেকে শুরু করে, গ্রুপ ডি থেকে শুরু করে, বিদ্যুৎ দপ্তরের কর্মীরা থেকে শুরু করে, আজকে দেখছিলাম প্রেসিডেন্সি জেলেও সেখানে বিক্ষোভ হয়েছে। আমার কাছে সেই ভিজুয়াল রয়েছে, কেউ চাইলে আমি পাঠিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এরকমই এক গুচ্ছ বিক্ষোভের খবর আমার কাছে রয়েছে। সন্ময়দা, আমি বলছি যে সরকারের প্রায়োরিটিটা কি এখনো বুঝতে পারছে না? মানে আর সময় আছে, আর দরকার, আর বোধহয় সময়ও নেই। না, সরকারের প্রায়োরিটির আগে একটা কথা বলবো। তুমি একটু আগে বলছিলে না যে ডুমুরজলা স্টেডিয়াম কিশোর ভারতী তোমাদের রিপোর্টে প্রকাশ পাচ্ছিল, বাম আমলে তৈরি, সেগুলোকে রিনোভেশন করে নিজের নামটা ছেড়ে দিচ্ছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাও, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে তৈরি, সেটাকেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গেলে মনে হবে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র বাম আমলে প্র্যাকটিক্যালি ফাইনাল হয়েছে, সেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সেটাকেও মমতাময়ী করে দেওয়া হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গন ভোলা সেন, সিদ্ধার্থ শঙ্কর রায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীকালে সেটাকে সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে স্টেডিয়ামটা জ্যোতি বসুর আমলে গড়ে ওঠে। প্রত্যেকটা স্টেডিয়ামে চারদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট, ছবি, ফ্লেক্স, ব্যানার, এবং শুধু তাই নয়, নন্দন। তুমি নন্দনে যাও, নন্দনে গেলে দেখবে যে সেখানে সত্যজিৎ রায়ের শিলান্যাস করা, বুদ্ধদেব ভট্টাচার্যের উপস্থিতিতে, জ্যোতি বসুর উপস্থিতিতে সেটা তৈরি হয়। সেখানে গেলে এইটুকুনি ফলক, আর তার বাইরে রিনোভেশনের জন্য বড় বড় ফলক। এটা কি হচ্ছে? কোন কালচারে বাঙালি অভ্যস্ত হচ্ছে? এটা প্রশ্নটা করা দরকার। কথা বলে আমি যাব
যে বেসিক্যালি টাকা নয় ছয়ের ব্যাপার। বড় লোকের বাউন্ডুলে ছেলে না, টাকা রোজগার করতে গেলে কষ্ট হয়, কিন্তু বাবা মার কষ্ট হয়, ছেলেমেয়ের যারা টাকা ওড়ান তাদের কষ্ট হয় না। আমার প্রশ্নটা হচ্ছে এখানে অন্য। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটুকু টাকা রোজগার করছেন সেই টাকাটা এইভাবে খরচা করছেন। যখন পাশের রাজ্য বিহার মদ ব্যান করলো, যখন মধ্যপ্রদেশ সরকার মদ ব্যান করতে চলেছে, সেই সময় এ রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন করে 12,000 কোটি টাকা শুধু মদ বিক্রি করে তুলছে। শুধু তাই নয়, গরিব মানুষের জন্য 20 টাকার পাউচ পর্যন্ত তৈরি করেছে। সর্বশান্ত হচ্ছেন তলার লেভেলে গরিব মানুষগুলো, তাদের পকেট থেকে টাকা ছিনতাই করে সেই টাকাটা শিক্ষিত বেকার যুবকদের চাকরির ব্যবস্থা না করে সেইটাকে এভাবে ওড়াচ্ছেন। আমার একটা বড় প্রশ্ন এখানে আছে, ক্লাবগুলোকে দিন, কোনো আপত্তি নেই, প্যারা টিচারগুলোকে রাস্তা থেকে তুলে বাড়িতে পাঠিয়ে দিন, আমার কোনো কিছু বলার দরকার নেই। আপনি সিভিক ভলেন্টিয়ারদের, যেখানে একজন কনস্টেবলের মাইনে 24 থেকে 40,000 টাকা, সেই কাজ করানো হচ্ছে তাদের দিয়ে 9,000 টাকায়, আর সেইখানে দাঁড়িয়ে ওই টেম্পোরারি হোমগার্ডকে 17,000 টাকা মাইনে দেওয়া হচ্ছে। এরা কি বানের জলে ভেসে আসা মানুষ? কলেজ সার্ভিস কমিশনে অশিক্ষক কর্মচারীদের তাদের দাবি দাওয়াটা মেটানো হোক, যুবশ্রী ছেলেমেয়েগুলো দাবি দাওয়া মেটানো হোক। 1,30,000 গ্রুপ ডি ওয়েটলিস্টের ছেলেমেয়েদের মধ্যে 5,425 জনকে রিক্রুট করে ব্যাকডোর দিয়ে শুধু তৃণমূল করার সুযোগে তাদের চাকরিতে ঢোকানো হচ্ছে। তাদের দাবি দাওয়াগুলো মেনে আপনি যত ইচ্ছে ক্লাবে দিন। আরেকটা প্রশ্ন, এখানে ক্লাবগুলোকে দিচ্ছে না, আমার তোমার ট্যাক্সের টাকা ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে, সেই ক্লাবগুলোতে অডিট হবে না কেন? কেন অডিট হবে না? কোন ক্লাব ইনফ্রাস্ট্রাকচারে খরচা করছে আর কোন ক্লাব সেটাকে বিয়ে বাড়ি তৈরি করে ভাড়া দিয়ে সেইখান থেকে মাসের শেষে কিংবা বছরের শেষে তারা মালয়েশিয়া ঘুরতে যাচ্ছে? এটা তদন্ত হওয়া দরকার। পাবলিক মানি এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় খরচা করতে পারেন না। পরিসংখ্যানটা জানাই, 82,80,89 লক্ষ টাকা। 82 কোটি। যারা বসে অনুষ্ঠান দেখছেন তারা দয়া করে চেয়ার থেকে পড়ে যাবেন না। উনি রাজ্য, মানে 83 কোটি টাকা, উনি রাজ্যটাকে, কোনো অডিট নেই রাজ্য আমি সরকারের। তোমরাই দেখিয়েছিলে মনে আছে আমফানের সময়, সেই হুগলিতে দেখা গেছে একাধিক ক্লাব, একটা ক্লাব না একাধিক ক্লাব, সেখানে কোনো মানে ক্লাব নেই, অথচ তারা 1 লাখ টাকা করে পাওয়া গেছে, তাদের শাস্তি হয়নি। সংবাদ মাধ্যমে বেরোনোর পর পুলিশ লোক দেখে এটা তদন্ত করেছে, সেটা দামাচাপা পড়ে গেছে। আমার প্রশ্নটা এখানেই, যে পাবলিক মানিকে নিয়ে 9-6 করার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিয়েছে? বেশ, আমার প্রশ্ন এখানেই, যারা বসে এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, বাদ দিন যে আপনাদের হয়তো কেউ পার্শ্ব শিক্ষক অনশন মঞ্চে নেই, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে কেউ আপনাদের সরকারি চাকরি পাচ্ছেন না, আমি ধরে নিচ্ছি সবাই সরকারি চাকরি পাচ্ছেন, বাড়িতে বাড়িতে কাজ পেয়েছেন, 2 টাকা কিলো দরে চাল পেয়েছেন, আমি ধরে নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় সব করেছেন। আমার প্রশ্ন হচ্ছে একটাই, এই 83 কোটি টাকা বাংলার উন্নয়নে যদি খরচ করা যেত, তাহলে আপনার বাড়ির সামনে রাস্তাটা কি পাকা হতো না? আপনার বাড়ির সামনে রাস্তাটা যদি পাকা হতো, তাহলে সেখানে আপনার বাড়ির সামনে আরো অনেক সৌন্দর্যায়ন করা যেতে পারতো, 4টে বেকার ছেলে চাকরি হতে পারতো, আপনার পরিবারে কেউ চাকরি পেতে পারতেন, আজকে বিক্ষোভ হতো না, আন্দোলন হতো না। তাহলে এই প্রশ্নটা কে করবেন? এই প্রশ্ন করতেই তো আমরা আছি। আমরা এই নিয়ে আলোচনায় থাকবো, একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবো। ফিরে এলাম আলোচনায়। আমি আলোচনায় এবার চলে যাব একটু অবশ্যই সৌরভদার কাছে। সৌরভদা, 83 কোটি টাকা অনেক ভার, অনেক ভার এই কারণে, কারণ বাংলা এই মুহূর্তে আপনারাই বলছেন যে রাজ্যের কোষাগার ফাঁকা, রাজ্যে টাকা নেই, কি কষ্ট করে সংসার চালাতে হচ্ছে, মানে আমি বলছি রাজ্য চালাচ্ছেন, কিন্তু টাকা অপচয় না করলেই কি হতো না? স্বামী বিবেকানন্দ কথা মনে পড়ছে, যদিও কেউ এটা ভেবে নেবেন না, বা কোনো ছোট ছোট শিশুরা বা বাচ্চারা যদি এই প্রোগ্রামটা দেখেন, এটা মাথায় রাখবেন যে ওনার নাম স্বামী বিবেকানন্দ, নিশ্চয়ই কিন্তু বিবেকানন্দ ঠাকুর না, বা কবিগুরুর নাম কিন্তু কবিগুরু বিবেকানন্দ নাম কিন্তু আবার কবিগুরু বিবেকানন্দ না। কারণ যেটা বিজেপির কালচার চলছে, বিবেকানন্দকে ঠাকুর বানিয়ে দেওয়া, যে বিবেকানন্দ ঠাকুর, এই টাইটেল চেঞ্জের একটা প্রবণতা চলছে। সে জায়গায় দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক বেশি ভালো। আজকে যদি আমরা মনে করি স্বামী বিবেকানন্দ সেই কথাটা ভুল ছিল, বিজেপি নেতানেত্রীরা বলুক যে হ্যাঁ কথাটা ভুল ছিল, খেলাধুলা করা চলবে না, 1। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রে ক্রীড়া দপ্তর থাকে, স্বাস্থ্য দপ্তর থাকে, শিক্ষা দপ্তর থাকে, সংস্কৃতি দপ্তর থাকে।
আমি সংস্কৃতির দপ্তরে খরচা করব, তো সাংস্কৃতিক অনুষ্ঠানে খরচা করব। ক্রীড়া দপ্তরে যখন খরচা করব, আমি ক্রীড়া দপ্তরের বিষয়েই খরচা করব। এখন যদি বলা হয় ক্রীড়া দপ্তরের টাকাটাকে খাদ্য দপ্তরে কেন দেওয়া হচ্ছে না, সংস্কৃতি দপ্তরে এইরকম বাজে টাকা খরচা না করে ওটাকে কেন পথ নির্মাণের টাকায় দেওয়া হচ্ছে না, এটা কোনো কথা না। ক্লাবগুলোকে টাকা দেওয়া হচ্ছে বা খেলাধুলার উন্নয়ন ঘটানো হচ্ছে, সেটা কোথায় কোথায় খেলাধুলার উন্নয়ন? আমি সেটাই আমি বলছি। এই যে ক্লাবগুলো শুধু খেলাধুলার উন্নয়ন, কারা খেলছেন? খেলছেন তো আমি আপনারা। বলছি না, না, আপনারাই বারবার বলছেন খেলা হবে, তৃণমূলই রাস্তায় নেমে পড়ছে খেলা। আমাকে একটু বলতে দাও, বলুন। আমাকে একটু বলতে দাও। বলুন। আমার নিজেও আমি একটা ক্লাবের সভাপতি, আমিও ক্লাবে পেয়েছি। সে সন্ময়দা বলছিলেন অডিট হয় না, সন্ময়দা এটা জানেই না যে যদি অডিট না হয় তাহলে পরের বছর সেই ক্লাব টাকাই পাবে না। আমাকে কিন্তু অডিটটা করতে হবে, অডিট জমা দেওয়ার পরে সেই অডিট গভর্নমেন্ট দেখবে, সরকারি অধিকারীরা দেখবে, তারপরে পরের বছর টাকা পাবে। আমার ক্লাব কিন্তু, আমি যে সংগঠন, আমার সমাজসেবী সংগঠন আছে, সে কিন্তু 3 বছর পর পর টাকা পেয়েছে, অডিটটা ঠিক ছিল বলে, এবং অডিটটা হয়। আর 2 নম্বর কথা যে ওই আপনাকে বললাম যে কিরকম অডিট? সেই পুজোয় 50,000 টাকা জানি না, পাওয়ার এখন অডিট। যদি আপনারা বলেন যে সব সরকারি অফিসাররাই টাকা খেয়ে অডিট ভুল দেখাচ্ছে, সেটা আমার আর কিছু বলার নেই, সেটা আপনারা বলতে পারেন, মানে তোমার কথা বলছি না, বিরোধীরা বলতেই পারে। আর এই যে বলছে যে কোনো কাজ হচ্ছে না, আমি সৌরভদা একটা কথা বলবো, আপনি যাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছেন, আমি বলছি সন্ময়দা হয়তো নাও জানতে পারেন বা সন্ময়দাকে আপনি বোকা বানাতে পারেন, কিন্তু আপনি যাদের সামনে কথাগুলো বলছেন তারা জানেন যে বাংলায় কোনো জায়গায় ফুটবল একাডেমি হয়নি। না, আমাকে একটুখানি হয়নি কোথাও, আমাকে একটুখানি বলতে দাও। না সৌরভদা, কোথাও হয়নি। সৈকত, আমি বলি, আমার খেলছে একাই তৃণমূল। তুমি আমাকে আমার কথার মধ্যে প্লিজ না ঢুকে দিয়ে আমার টাইমটা নষ্ট হয়। বলুন। সন্ময়দা বললেন 20 টাকার পাউচ বিক্রি হয়, জানি না আমি পাউচ বিক্রি হচ্ছে নাকি, তবে সন্ময়দাকে আমি এটা একদম মানে তথ্য দিয়েই বলছি, কেন্দ্রীয় সরকারের গুদামে এখন কেন্দ্রীয় সরকারের থেকে সেই চাল আর দিতে পারছেন, মানে দেয়নি, চাল নষ্ট হচ্ছে, সেই চাল দিয়ে এখন কেন্দ্রীয় সরকার মদ তৈরি করছে। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, কেন করছে আমি জানি না। উনি 20 টাকার পাউচের কথা বলছে। আর এই যে আপনারা এতগুলো হিসাব দিলেন, এই টাকাটা 83 কোটি টাকা, এই টাকা সেই টাকা, আচ্ছা আমি বলি যে এই যে নমস্তে ট্রাম্প খরচাতে 100 কোটি খরচা হলো, বল্লভভাই প্যাটেলের 3000 কোটি টাকা মূর্তি তৈরি করতে খরচা করলো, 20,000 কোটি টাকা, কি ভার! 20,000 কোটি টাকা দিয়ে নতুন এখন লোকসভা ভবন তৈরি হবে, রাজপথ সাজানো হবে, কয়েক হাজার কোটি টাকা দিয়ে রাম মন্দিরের ভিত পুজো হলো এই করোনার মুহূর্তের মধ্যে। তাহলে এই টাকাগুলোর কোনো ভার নেই, কোনো ভার নেই। না, আমি বলি সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারে। 3000 কোটি, 83 কোটি আর 3000 কোটি, 3000 কোটি দিয়ে ওই বল্লভভাই প্যাটেলের মূর্তি না করে ওই 3000 কোটি তো গরিব মানুষকে দিতে পারতো। আর লাস্টে আমি বলি, একটু সন্ময়দা জানা উচিত যে আমাদের পশ্চিমবাংলায় আমাদের পঞ্চায়েত সঠিকভাবে স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য বিশ্ব ব্যাংক বলে একটা সংস্থা হচ্ছে, আমাদের থেকেও তারা মাথাটা হয়তো একটু ভালো, আমার মনে হয় বিজেপির থেকেও মাথাটা মনে হয় ভালো 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 লোক বসে আছে। বিশ্ব ব্যাংক তারা 228 কোটি টাকা অনুদান দিয়েছে, যে অনুদানে প্রায় 3229টা গ্রাম পঞ্চায়েত আরো ভালোভাবে তারা সেজে উঠবে, এবং কাজ দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে অনুদানটা দেওয়া হয়েছে 228 কোটি টাকা। সুতরাং বদনাম করার জন্য বদনাম বা বিরোধিতা করার জন্য বিরোধিতা, এইটা করা ঠিক না। বেশ, আর লাস্ট একটা কথা বলে দিই, যে তুমি বলছিলে কোনো শিল্প আসেনি, বেশি নাম বললে খুব মুশকিল হয়ে যাবে। আমি বলি শ্রী শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বর্ধমানে আছে, ওড়িশা মেটকারিজ প্রাইভেট লিমিটেড, বলতে দাও, আমি তোমাকে বলে দিচ্ছি 2018 সাল আমি বলে দিচ্ছি তোমাকে। শ্রী দক্ষিণেশ্বরী মা পলিফ্যাব লিমিটেড 2018 সালে এসছে, লাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড 2016 সালে এসছে, ব্র্যাভো স্পঞ্জ আয়রন লিমিটেড 2018 সালে এসছে। তো এরকম না, আমার কাছে না এরকম প্রচুর লিস্ট আছে, এরকম আপনাকে দেখিয়ে দেবো যে এসছে কি আসেনি। আর তার সঙ্গে কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট হয়েছে 1000, ইনফোসিসের শেষ ছাড়া 50 একর জমিতে 1000 কোটি টাকার কাজ হচ্ছে, এসএসসিতে 60,000 নিয়োগ হতে চলেছে, পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যালিটি কমিশনারের মাধ্যমে 858টা পদ নিযুক্ত হচ্ছে, 33,000 গ্রুপ সি এবং গ্রুপ ডিতে নিযুক্ত হয়েছে, বৃহত্তম লজিস্টিক হাব নদিয়ার হরিণঘাটায় 100 একর জমিতে প্রায় 40,000 কর্মসংস্থান হচ্ছে। সুতরাং হচ্ছে না তা না, এটা কিন্তু বেশ নামোদির সরকার না। আমি একটা পয়েন্ট অ্যাড করব। ক্লাবগুলোতে অডিট হচ্ছে না, ক্লাবগুলো নিজের অডিট করাচ্ছে নিজের লোককে দিয়ে, সরকার কেন অডিট করবে না? সরকার কেন অডিট করবে না? আমি আমার পুজো কমিটির আমি আমার পুজো কমিটির অডিট করি, কিভাবে করি? হিসেবটা মিলিয়ে দিই, নিজের অডিটরকে দিয়ে সেই হিসেবটা মিলিয়ে দিই। সরকার কেন অডিট করবে না? সরকার অডিট করলেই ধরা পড়বে
কোন কোন ক্লাব ইনফ্রাস্ট্রাকচারে খরচা করেছে আর কোন ক্লাব বিয়ে বাড়ি তৈরি করতে এবং মুনাফা লুটতে এবং অন্য খাতে খরচা করেছে সেটা বেরিয়ে পড়ে। তুমি অস্বীকার করতে পারবে যে ক্লাবগুলো সরকার কেন করবে না? টাকা খরচা করে আজকে প্রশ্ন আসবে তাহলে তৃণমূলের জমানা যখন ছিল না তখন বাংলায় কোনো ক্লাব, তখন বাংলায় কোনো ক্লাব কি মানুষের পাশে দাঁড়ায়নি? তাই তো, তার ক্লাব না, মানে ক্লাবগুলো উন্নয়ন করা যাবে না। আপনারাই ক্লাবকে অনুপ্রাণিত হতে শিখিয়েছেন। ক্লাব তো পাড়া ক্লাব, আপনারাই মানুষের পাশে ক্লাবকে দাঁড়াবে। অনুপ্রাণিত হতে শিখিয়েছেন আমি তো মানুষের বলছি, পাশে কিভাবে ক্রীড়া দাঁড়াতে দপ্তরের হয়। কাজ, ক্রীড়া দপ্তরের বাংলার কাজটা ক্লাব কি? কখনো অনুপ্রাণিত হয়নি, ক্রীড়া দপ্তরের আপনাদের কাজটা কাছ কি? থেকে অনুপ্রাণিত হয়েছে। প্লিজ ক্রীড়া দপ্তর দিয়ে রাস্তা তৈরি হয় না। আমি আসছি। দেবজিৎ সরকার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। দেবজিৎ দাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। দেবজিৎ দার উত্তর নেব, তার আগে চন্দনদার কাছ থেকে একটু এটার উত্তর নিয়ে নিতে চাইবো। চন্দনদা, আমি বলছি যে যখনই তৃণমূলের দিকে প্রশ্ন তোলা হয় তখন তারা বলে বিজেপি খারাপ, তাই তৃণমূল এটা করেছে, এটা মেনে নিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে পরিষ্কার কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিজেপি কি কি খারাপ করছে সেটার তুল্যমূল্য বিচারে সরকার চলে, নাকি মানুষের প্রায়োরিটি বেস সরকার চালানো উচিত, কোনটা? দেখো, এটা তো নতুন প্রশ্নই নয়, কারণ গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার, সেটা কেন্দ্র হোক বা রাজ্য হোক, তাকে জনগণের রায় তার প্রতিফলন, সুতরাং জনসেবা বা জনকাজে তাকে নিয়োজিত হতে হবে। এখানে কোনো কিন্তু নেই, এখানে কোনো অন্য কোনো সম্ভাবনার জায়গা নেই। কিন্তু প্রশ্নটা এখানে অন্য জায়গাতে, প্রশ্নটা এই মুহূর্তে যেখানে উঠলো, এর মধ্যে তোমার এই কথাতে কিন্তু দুটো আঙ্গিক আছে। একটি, পশ্চিমবাংলার ক্রীড়া ক্ষেত্রকে যদি বিশেষভাবে লক্ষ্য করা যায়, তাহলে বিধান রায়ের সময় থেকে পরবর্তী সময়ে ক্রীড়াক্ষেত্রের ক্রীড়াঙ্গন বিভিন্ন জায়গাতে যে জমি বন্টন এবং তারপরে বেশ কয়েকটি স্টেডিয়াম, যেটা মডার্ন ইনফ্রাস্ট্রাকচারে, যখন 74-75-এ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ওপেন হয় তখন এটা ছিল এশিয়ার দি বেস্ট। আজকে হয়তো অনেকগুলো স্টেডিয়াম আছে। সুতরাং ভবিষ্যতে নতুনভাবে ভাবনা, আঙ্গিকের পরিবর্তন করা, ভবিষ্যতের সাথে থাকা, এটা কংগ্রেসের সেই সময়ের একটা প্রতিফলন আছে বিভিন্ন স্টেডিয়ামের। তার পরবর্তী সময় বাম বেশ কিছু স্টেডিয়াম তৈরি করে খেলার ক্ষেত্রে যদি বলি, তার পরবর্তী সময় এই নাম পরিবর্তন, ফলক পরিবর্তন, সাদা বা নীল রঙের একটা নতুন আঙ্গিক তৈরি করে প্রচার করা, এটা তো আমরা দেখেছি 2011 সাল থেকে। কিন্তু তোমাকে একটি প্রশ্ন আমি সামনে রাখবো, যেটা বুঝতে সুবিধা হবে। সন্ময়দাও বললেন, সন্ময়দা হয়তো মনে আছে বিশেষভাবে, আমাদের মাননীয় বর্তমান প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রেলওয়ে প্রতিমন্ত্রী ছিলেন। 2013 একটি রেলওয়ে ব্রিজের বর্ধমানের ওপেন হবে, একটা রেলওয়ে ফ্লাইওভার রেলের প্রপার্টির মধ্যে। সেটি ওপেন হয়ে যাওয়ার পরের দিন আটকে দেওয়া হলো এবং তার পরের দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ওপেনটা করলেন, তার ইনাগুরেশন করলেন। মানে আমি তোমাকে এটুকু বলতে পারছি, ওই ফলকের রাজনীতি, প্রচারের রাজনীতি, এটা একটা মাত্রা। আর তার পাশাপাশি যদি তুমি এখানে দেখো যে অডিট, যদি ক্লাবের প্রসঙ্গটা আসে, এটা তো খুব স্বাভাবিক যে ক্লাবের ক্ষেত্রে দান খয়রাতি নিয়ে আমাদের তীব্র প্রতিবাদ প্রথম থেকেই ছিল, আজও আছে। তার কারণ হচ্ছে এই ক্লাবগুলো কি তৈরি করছে, এই ক্লাবগুলো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বা খেলার উন্নতির ক্ষেত্রে কি করছে। এই ক্লাবগুলোকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি ক্রীড়াশিল্প তৈরি করছে, তৃণমূলের বাহিনী তৈরি করছে। এবং দেখবে নির্বাচনের ঠিক আগে তাদের আরো প্রয়োজন হয়ে পড়েছে, এই মুহূর্তে আরো প্রয়োজন হয়ে পড়েছে বলে ঠিক নির্বাচনের আগে, নির্বাচনের দিন ঘোষণার আগে টেকনিক্যালি তাদের এই টাকা সরবরাহ করার। অডিটের প্রসঙ্গ যদি বলা যায়, অডিটের দুটো লেয়ার আছে। একটি লেয়ার ইনসাইড অডিটিং, আর একটি লেয়ার হচ্ছে সাবমিটিং অডিটিং। সাবমিটিং অডিটিং যেটা, সেটা তোমাকে প্রফেশনালি অডিট করতে হবে এবং অডিট ব্যুরোর কাছে এই রিপোর্টটা যাবে এবং এই অডিট ব্যুরো এটাকে স্যাংশন করলে তবে এটা আলটিমেটলি একেবারে যেটাকে বাংলা ভাষায় যেটাকে বলা হয়, অডিটিংটাকে তুমি যদি পাস করিয়ে নাও, এটাই অডিট, তাহলে কিন্তু রিফ্লেকশন অফ মানে পরিষ্কার মোদ্দা কথা হচ্ছে এমন ভাবে অডিট করা হচ্ছে, দায় সারা অডিট, শুধুমাত্র লোক দেখানো অডিট করা হচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, হিসাব দিতে পারবে না ক্লাবগুলোকে তুমি যদি পার্সোনালি। এমন কি দুর্গাপূজার হিসাব হয়? দুর্গাপূজার 50,000 টাকার হিসেব নিয়েও আমরা দেখিয়েছিলাম সে সময় যে দুর্গাপূজার 50,000 টাকার হিসেব আজ পর্যন্ত পাওয়া যায়নি। সেই 50,000 টাকা কোথায় মাস্ক কিনতে আর স্যানিটাইজার কিনতে খরচ হয়েছে, কে তার খোঁজ রাখলেন, আমরা আজ পর্যন্ত তার কোনো রকম হিসেবপত্র পাইনি। যাই হোক, আমরা আলোচনায় রয়েছি, কিন্তু এই মুহূর্তে আরও একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাইবো। বাংলায় কর্মসংস্থান হচ্ছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সবথেকে বড় ইস্যু। আমরা সেই বিষয় নিয়ে আলোচনায় ফিরছি বিরতির পর। সরাসরি নির্বাচনী লড়াইয়ে বিজেপির কঠিন বাধা অতিক্রম করতে কর্মসংস্থানের প্রতিশ্রুতিকেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল। তবে এড়ানো যাচ্ছে না অস্বস্তি।
অভিযোগ, যোগ্য প্রার্থীদের সরকারি চাকরির থেকে বঞ্চিত করে চুক্তিভিত্তিক নিয়োগের দিকেই বেশি পরিমাণে ঝুঁকেছে রাজ্য প্রশাসন। অন্তত গত 10 বছরের রেকর্ড তেমনই বলছে। প্যারাটিচার আনএডেড মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে সেই ছবি স্পষ্ট। তবু আম বাঙালির দুচোখে কর্মসংস্থানের স্বপ্ন দেখাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথ ধরেই নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, রাজ্যে 72,000 কোটি টাকার বিনিয়োগ হবে, প্রচুর কর্মসংস্থান হবে। একটা অনুষ্ঠান থেকে 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট, 3.5 লক্ষ চাকরি এখান থেকেই শুধু হলো। এবং আগামী 5 বছরের মধ্যে আরও 1.5 কোটি ছেলেমেয়ের কর্মসংস্থান আমরা দেব। মনে রাখবেন, আমাদের এখানে ইতিমধ্যেই 1.5 কোটি কর্মসংস্থান আমরা দিয়েছি। বিধানসভা নির্বাচনের আগে এমন ঘোষণাকে বিঁধেছে বিজেপি। তাদের প্রশ্ন, গত 10 বছরে কত মানুষের চাকরি হয়েছে? সরকারের কোনো ওয়েবসাইটে আপনি পাবেন না কত চাকরি কোথায় পেয়েছে সরকারের কোনো তথ্য নেই। আর যা হচ্ছে এখনও উনি জানেন যে পার্মানেন্ট চাকরি হবে না, তাই প্যারা টিচার 1500 অমুক জায়গায় পার্ট টাইম এই গল্পই বলছেন। পার্মানেন্ট চাকরির কোনো ব্যবস্থা নেই। আর এই ধরনের তথ্য দিয়ে আবার একটা ভুলভাল বুঝিয়ে লোককে ভোটে জেতার চেষ্টা করছে। কর্মসংস্থানের পক্ষে সওয়াল করতে গিয়ে এদিন মমতা ফের দাবি করেছেন, রাজ্যে বেকারত্বের সংখ্যা কমেছে 40%। সারা ভারতবর্ষ 40% বেকারি বেড়েছে, আর বাংলায় আমরা 40% দারিদ্রতা কমিয়ে দিয়েছি। এটা আমাদের রেকর্ড নয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেকর্ড। যারা এখানে এসে মিথ্যে কথা বলে তোতা পাখির বুলি বলেন, তাদের জানা উচিত। রাজ্যের বর্তমান চাকরির চিত্রটা তুলে ধরে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। বিধানসভায় আমি থাকতে আমার অভিজ্ঞতা আছে, উনি বলেছিলেন 86 লক্ষ চাকরি উনি দিয়েছেন। 4 বছর আগের কথা বলছি। আমরা হিসাব করে দেখলাম প্রতি গ্রামেতে 90 জন করে চাকরি পাওয়া উচিত। কিন্তু বাস্তব বলছে একসময় 7.5 লক্ষ সরকারি কর্মচারী ছিলেন পশ্চিমবাংলায়, যারা পার্মানেন্ট এখন 3.5 লক্ষে নেমেছে। টাকা কোথায় থাকবে ঠিক নাই, কত খরচাও তাও ঠিক নাই, খালি ঘোষণা করে যাচ্ছেন। লোকে বুঝে গেছে উনি ক্ষমতায় আসতে পারবেন না। বেকার যুবক যুবতীদের জনসমর্থন পেতে নির্বাচনের মুখে চাকরির প্রতিশ্রুতি পুরনো ট্রেন্ড। শাসক দলকে ক্ষমতাচ্যুত করতে এতদিন সেই অস্ত্রই প্রয়োগ করে এসেছে বিরোধীরা। কিন্তু এবার সরকারের থেকে বিপুল বিনিয়োগের ঘোষণা ও চাকরির প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে কর্মসংস্থানের ললিপপ দেখালেন মুখ্যমন্ত্রী, এমনই অভিযোগ তুলেছেন বিরোধীরা। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে পৃথা দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। তাহলে হিসেব বলছে যারা এই মুহূর্তে আন্দোলন বিক্ষোভ করছেন তারা প্রত্যেকেই চাকরিপ্রাপ্ত, কিন্তু তারা অকারণে বিক্ষোভ আন্দোলন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 4-5 হাজার 10 হাজার 8 হাজার টাকা করে দিয়েছি, কিন্তু তোমরা আবার বিক্ষোভ আন্দোলন করছো কেন? বেশি বললে তিনি আবার দেন না। আমি চলে যাব এই প্রসঙ্গেই দেবজিৎদার কাছে। দেবজিৎদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 1.5 কোটি চাকরি দিয়েছেন। 10 কোটি জনসংখ্যার বাংলায়, মানে 9.5 কোটি জনসংখ্যার বাংলায় 1.5 কোটি চাকরি দিয়েছেন। আগামী 5 বছরে আরও 1.5 কোটি চাকরি দেবেন। মানে এটা শুনে কি মনে হচ্ছে? প্রথমে একটুখানি আগের প্রসঙ্গে আসি। আমি দেরি করে এসেছি। যেটা খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিল আপনাদের স্টুডিওতে, আমি অনলাইনেও দেখছিলাম, যে ক্লাবেদের এককালীন টাকা দেওয়া। দেখুন ভাই, যেটা বলা চলছে একদম ডাহা মিথ্যে হচ্ছে। এই আলোচনা এই স্টুডিওতে আমরা যদি ক্যামেরার সামনেও মিথ্যে কথা বলি বা ভুল বলি, তাতে লোকে বিভ্রান্ত হবে। অর্ণিত ভাষণ না করাই উচিত। প্রথম কথা, যে ক্লাবে টাকাটা দেওয়া হয়, সব দর্শকরা শুনে রাখুন, ক্লাবেতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই 2 লাখ 1 লাখ টাকা যেটা দিচ্ছেন, এটা অ্যাডহক দিচ্ছেন। এটা দেওয়ার জন্য কোনো ক্লাবকে কোনো ইউসি দিতে হয় না। একদম উনিও বুক চিতিয়ে এটা বলছেন, তৃণমূলের নেতারাও তাই বলছেন। আমি জানি না এখানকার যিনি তৃণমূল সমর্থক যে হয়ে যিনি প্রবক্তা, তিনি অন্যরকম বললেন যে নাকি অডিট রিপোর্ট দিতে হয় না। প্রথমত, কেন এই টাকাটা পাওয়ার জন্য দিতে হয় না? যদি সামাজিক উন্নয়ন ক্ষেত্রে কোনো সামাজিক বরাদ্দ যে কোনো এনজিওর জন্য, সেটা ক্লাবও কিছু এনজিওর মধ্যে, মানে কিছু ক্লাবও এনজিও ভাবে রেজিস্টার্ড আছে, তারা যখন পায় তাদের ইউসি দিতে হয়, তাদের অডিট দিতে হয়। এবং সত্যি উনি যেটা বলেছেন সেটা ঠিক। এই অ্যাডহক দেওয়ার জন্য কোনো অডিট দিতে হয় না, প্রথমত। দ্বিতীয়ত, আপনারা সায়নী ঘোষের নাম শুনেছেন? না, ওই সায়নী ঘোষের কথা বলছি না, ওই জয়শ্রীরাম অভিনেত্রী বিতর্ক ওইসবের কথা বলছি না। সায়নী ঘোষ হচ্ছেন বালিতে থাকেন, হাওড়ার। আমি যে লোকসভায় দাঁড়িয়েছিলাম তার পাশের লোকসভায়। ভদ্রমহিলাই বলবো, উনি হচ্ছেন সাঁতারু। উনি অনেকগুলো মেডেল পেয়েছেন, রাজ্য লেভেলে শুধু নয়, কেন্দ্র লেভেলে নয়, আন্তর্জাতিক ওনার মান আছে, এবং সেখানে তিনি স্বীকৃত সাঁতারু। পয়সার অভাবে তার সব কিছু প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। তার বাবা এখনো পর্যন্ত রাস্তায় চাউমিন বিক্রি করেন,
ইনকাম ট্যাক্সের একটা চাকরি পেয়েছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, অবশ্যই কেন্দ্রীয় সরকারি, এবং সেটা এই লকডাউন হওয়ার আগে আগে। আমি নাম বলে ওনাকে বিব্রত করতে চাই না, জানি না আজকে ওনার রাত্রেবেলায় ঘর ভাঙচুর হবে কিনা। আমি এখানে এটাও বলছি যে উনি অন্তত আমার জানাকালীন উনি বিজেপির কর্মীদের সঙ্গে কোনো ভিড়ে আমি ওনাকে দেখিনি। কিন্তু কথা হচ্ছে যে আপনি বলুন না, এই সায়নী ঘোষের মতন হাজার সায়নী ঘোষ, হাজার ক্রীড়া মোদী নন, ক্রীড়া জগতের লোক যারা কিনা খেলেন, প্লেয়ার যারা খেলোয়াড় বলে নিজেদেরকে দাবি করেন, বিভিন্ন খেলার, টেবিল টেনিস হোক, ক্যারাম হোক, দাবা হোক, যে কোনো খেলা, ঠিক আছে, ওই ওনাদের মতন তাস না কি একটা বলছিলেন ওইগুলো নয়, এছাড়া যে কোনো খেলার যেগুলোকে স্পোর্টস অ্যান্ড গেমসের মর্যাদা দেওয়া হয়, সেই লোকগুলো আজকে এইভাবে সাফার করছে, তারা আস্তে আস্তে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। অন্যদিকে ক্লাবগুলোতে যে অ্যাডহক টাকা দেওয়া হচ্ছে, এই টাকাটা কার পয়সায়? এখানে যারা প্যানেলিস্ট বসে আছি আমার আপনার ট্যাক্সের পয়সায়, যে ট্যাক্সের পয়সায় অন্তত 1000, ওই যে উনি বলছিলেন না, ধরুন আমি 100টা ছেলেকে তুললাম, আপনাদের এই ক্লিপটা আমি এখান থেকে শুনছিলাম অনলাইনে, আমি মনে করি আমি 100টা ছেলে মেয়েকে তুলব। আরে কোথায় তুলবেন? যদি তোলারই হতো তাহলে আপনি একদম বলতেন, দেখো আমি কি কাজ করেছি, এতগুলো প্লেয়ারকে আমি চাকরি দিয়েছি যারা বিভিন্ন গেমসে নিজেদের কাজ করে দেখিয়েছেন, নিজেরা পদক পেয়েছে। আপনারা কাউকে চাকরি দেননি। এই যে 1.5 লাখ, 2 লাখ, 15 লাখ পরে দেবেন, আগে দেবেন, তার আগে 86 লক্ষকে চাকরি দিয়েছিলেন। ঠিকই তো বলেছেন মাননীয় দিলীপ ঘোষ। তাহলে প্রত্যেক গ্রামে 90 জনকে চাকরি দিয়েছেন, দেখাতে হবে। আমি একটা কথা আজকে সিএনএর অন ক্যামেরা বাজি লড়ে বলছি, অনেকদিন ধরে রাজনীতি করছি, বিজেপি রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি করিনি, বিজেপির রাজনীতি কোনোদিন করব না। সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর ঝাঁট দেব, কথা দিলাম, বিনা পয়সা, 1 টাকা তার জন্য পারিশ্রমিক নেব না। বা উনি যে কোনো টিএমসির নেতার বাড়ি বলবেন আমি ঘর মুছে দেব, কিন্তু শুধু দেখিয়ে দিক প্রতি গ্রামে 9 জন করে চাকরি হয়েছে, 90 জনও চাই না, দেখিয়ে দিন উনি। ডাহা মিথ্যের একটা সীমা থাকা উচিত, মিথ্যের একটা মিথ্যেরও কোনো লেভেল থাকা উচিত। আমরা বলতাম, আমরা মিচকি হেসে বলতাম যখন বামেরা বলতেন যে 3 ধরনের মিথ্যে হয় ভাই, মিথ্যে, ডাহা মিথ্যে আর বামেদের স্ট্যাটিস্টিক্স। এ তো বামেদেরকেও ছাড়িয়ে গেছে, এ কি জিনিস চলছে? আজকে উনি বললেন যে 1.5 কোটি লোককে চাকরি দিয়ে দিয়েছেন আর 1.5 কোটিকে দেওয়া বাকি আছে। আমাদের বাংলার জনসংখ্যা কত, ভোটার কত? 8.5 কোটি, 9.5 কোটি, সন্ময়দা 9.5 কোটি, ওই না, জনসংখ্যা 10 কোটি, আমি ভোটার নিলে ওই রকমই দাঁড়াবে। কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে উনি বলছেন আর 3 কোটিকে, 1.5 কোটিকে উনি চাকরি দিয়েছেন, 1.5 কোটিকে উনি আরো চাকরি দেবেন। তার মানে বাংলার, উনি শুধু বলুন পশ্চিমবাংলায় চাকরির জায়গা কথা, উনি কিন্তু কর্মসংস্থান কথাটা উল্লেখ করেননি। খুব হাসাহাসি হচ্ছে, কর্মসংস্থান আর চাকরির মধ্যে ফারাক আছে দাদা, সে বিষয়ে আমরা ভালো জানি। কিন্তু আপনারা বলুন যে পশ্চিমবঙ্গে শুধু একটা অডিট দিন, অত অডিটের দরকার নেই। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে খালি পদ কত আছে, পশ্চিমবঙ্গে কত পদ এই মুহূর্তে চালু আছে, আর পশ্চিমবঙ্গে পাশ করে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে কত লোক বাইরে দাঁড়িয়ে আছেন। ডাহা মিথ্যের খেলা মানুষ তৎক্ষণাৎ ফুটো হয়ে যাবে। বেশ, আমি সৌরভদার কাছে এই বিষয়ে একটা জিনিস জানতে চাইবো। সৌরভদা, আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে একটু আগেই তো আপনি মোবাইল দেখে বিভিন্ন রকম তথ্য পরিসংখ্যান দিচ্ছিলেন। আমি বলছি যে একাধিক সেক্টরের মানুষ যারা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন, আমি তাদেরকে চোখে দেখতে পাচ্ছি। আপনার ডেটা সত্যি না মিথ্যে সেটা পরের কথা, এটা তর্কাতীত বিষয়, কিন্তু আমি যাদেরকে চোখে দেখতে পাচ্ছি, যদি তাদেরকে যোগ করি খুব কম হলেও বাংলায় সেই সংখ্যাটা 1 কোটির কম নয়। আমি যদি খুব যোগ করে বলছি, তাতে বিভিন্ন সেক্টর, আমার কাছে তালিকা আছে, প্রায় 35টি সেক্টরের মানুষ এই মুহূর্তে বিক্ষোভ আন্দোলন করছেন। আমি আবার হলফ করে বলছি, আজকে কোনো চ্যানেলে দেখাননি, আমার কাছে তথ্য রয়েছে, প্রেসিডেন্সি জেলের বাইরেও জেল কর্মীরাও বিক্ষোভ দেখিয়েছেন। আমাদের এত ক্যামেরা নেই বলে আমরা সব জায়গায় পৌঁছতে পারছি না, স্বল্প সংখ্যক ক্যামেরায় যতটা সম্ভব তুলে আনতে পারছি। আমার প্রশ্ন হচ্ছে, এই যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন, এদের চাকরি দিতে আপনাদের এত আপত্তি কেন? এদের স্থায়ীকরণে আপনাদের এত আপত্তি কেন? হ্যাঁ বলুন। বিষয় হচ্ছে যে প্যারা টিচারদের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটেই ঘোষণা করে দিয়েছে যে প্যারা টিচারদের জন্য তিনি কতটা করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে উনি যে পর্যন্ত, আমি 3% মায়না বাড়িয়ে দিলাম, তারপর আমি অবসরের পরে যে টাকাটা দেওয়ার কথা সে টাকাটা ঘোষণা করলাম, সেটা এখন বলুন না, যেটাই হোক 3 লক্ষ টাকা। হ্যাঁ, 3 লক্ষ টাকা। জানি 20 বছর পরে যে ভদ্রলোক, যে শিক্ষক 20 বছর পরে রিটায়ার করবেন, 3 লক্ষ টাকায় তিনি কি করবেন? যখন তিনি ধুতি কিনতে পারবেন না, 3 লক্ষ টাকার ধুতি হবে না, ধুতি। হ্যাঁ বলুন। আমি যখন ঢুকেছি, আমি জেনে ঢুকেছি
যে আমি চুক্তি ভিত্তিক মানে আমি সরকারের কাছে কোনো আশা রাখবো না, আমি সরকারের কাছে কোনো আশা রাখবো না। আরে আশা তো এটাও থাকবে যে 93 কোটি টাকায় আমি বলতে কতজন আমাদের শিক্ষক 50,000 দিতে হবে, 60,000 দিতে হবে, আমি তো রাখতেই পারি। 93 কোটি টাকায় বন্দ্যোপাধ্যায়ের কাছে বলুন, হ্যাঁ বলবে 93 কোটি টাকায় কতজনকে পার্মানেন্ট করতে পারতেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনারা আশা রাখতেই পারেন, দাবি করতেই পারেন। না, উনি আবার এটাও বলেছেন, উনি এটাও বলেছেন বেশিবার বললে আমি দিই না। ওইভাবে বলেননি, উনি বলেছেন বেশিবার বললে আমি দিই না, বলার প্রটোকল আছে। না, উনি বলেছেন থেকে বেরিয়ে পরবর্তীকালে কিন্তু উনি কথা বলেছেন, উনি বলেছেন বেশিবার বললে আমি দিই না, যতটা করা যায় আমি নিশ্চয়ই করব। ওদের নামগুলো লিখে রাখো, ওদের নামগুলো লিখে রাখো, বেছে বেছে বাড়িতে হামলা করো, বেছে বেছে বাড়িতে হামলা করো, নামগুলো লিখে রাখতে বলেছি। আমি বলে দিই সন্ময়দা, তারপর তুমি বলো। আমি বলছি যে সেদিনকে তাদের সঙ্গে কথা হয়েছে এবং তারা বয়ান দিয়েছে যে আমার দিদির সঙ্গে কথা হয়েছে, দিদি আমাদের বলেছে যে আমাদের বিষয়টা ভেবে দেখবে। তারা কারা? ওই যে যাদের কথা তুমি বলছো যে বেছে বেছে নাম লিখে রেখেছে, তারা কন্যাশ্রী চুক্তিভিত্তিক কর্মী, আমি বলছি কন্যাশ্রী চুক্তিভিত্তিক কর্মী। সবাই আন্দোলনে নেবে, আমার জন্য এটা করে দিতে হবে, করে দিতে হবে। কর্মসংস্থান শুধু চাকরি দিয়ে হয় না, নানা ভাবে কর্মসংস্থান হয়। আচ্ছা তুমি উত্তর দেবেন, আপনি দাঁড়ান। আমার কথা হচ্ছে তুমি যখন এই জায়গাতে আসছো ভালো কথা, আমি এর আগে সব তথ্য দিয়েছি, দেবজিৎকে নতুন করে তথ্য দেবো না, কারণ দেবজিৎ চ্যালেঞ্জ করেছে ঘর মুছে দেবে, মুছে দেবে। নরেন্দ্র মোদীও বলেছিল যে আমি যদি শ্রমিকদের প্লেনে চটি পড়ে প্লেনে ওঠাতে না পারি, আমি খাবাতে যদি না পারি, তাহলে আমাকে রাস্তায় গুলি করে দেবে। নরেন্দ্র মোদীকে গুলি করেনি, উনি মরতে চাইনি। আমার কথা হচ্ছে আমার 50,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার কেন আটকে রেখেছে? আর একটা কথা উত্তর দাও যে নরেন্দ্র মোদী বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে, তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় সরকারের কোনো সাহায্য আমি নেব না। আপনি অস্বীকার করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন। আপনি বলেছেন কেন্দ্রীয় সরকারের কোনো টাকা আমি নেব না, বলেছেন কি বলেন? আপনি বলুন, আপনি বলুন বলেছেন কি বলেন? আমাদের রাজ্যের স্বীকার করুন, মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন কি বলেননি? সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সাহায্য আমি নেব না, বলেছেন কি বলেননি? বলছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট আপনি শুধু বলুন বলেছেন কি বলেননি বলুন। ভারত আমার লাগবে না, আমি বলছি আমার জিএসটি সরকার বলুন। হ্যাঁ, কেন কেন্দ্রের টাকা আটকে রাখবে? চোরের মায়ের তো বড় গলা হয়, সেজন্য সৌরভ অনেক বড় বড় কথা বলছেন। আমি শুধু বলি প্যারা টিচারদের জন্য সর্বশিক্ষা মিশনে 15,000 টাকা, প্রাইমারির জন্য আপার প্রাইমারির জন্য 25,000 টাকা কেন্দ্র থেকে আসছে। রাজ্য সরকারের দেওয়া উচিত প্রাইমারির জন্য 10,000, আপার প্রাইমারির জন্য 15,000। তাহলে একজন প্রাইমারির প্যারা টিচারের মাইনে হওয়া উচিত 25,000 টাকা, আর আপার প্রাইমারি সেখানে পাচ্ছেন মাত্র 11। বলছি এবার সেখানে যেখানে 25 হওয়ার কথা সেখানে পাচ্ছে 8,800 টাকা, আর যেখানে 40 হওয়ার কথা সেখানে পাচ্ছে 11,600 টাকা। যেখানে ভারতবর্ষের সমস্ত রাজ্যে মাইনে এদের 35 থেকে 40 টাকা কোথায় যাচ্ছে? আমার কেন্দ্রীয় সরকার দেওয়া টাকাটা পর্যন্ত সৌরভ দা কোথায় যাচ্ছে? 2000 কোথায় যাচ্ছে? একটু বলতে হবে আপনাকে, এই টাকা কোথায় যাচ্ছে? সৌরভ দা সৌরভ দা প্লিজ প্লিজ, আপনি একটু আগে বলছিলেন সৌরভ দা আপনি বিজেপি কেন্দ্রের টাকাটা টিচারদের পক্ষে, আপনি বিজেপি প্যারা টিচারদের পক্ষে, আমি সিভিক পুলিশের পক্ষে। আপনি ব্যক্তি আক্রমণ করে বিষয় কেন্দ্রের টাকা চুরি যাবে কেন? কেন্দ্রের টাকা খেলা মেলা উৎসবে কেন যাবে? কেন প্যারা টিচারদের? বললেন না, দর্শকরা সবাই শুনুন, বলছি পয়সার আওয়াজ বেশি বলতে দিন। 2 কোটি চাকরি কোথায় আমাকে তৃণমূলের প্রবক্তা জানতে চেয়েছেন। কেন্দ্রের প্রতিশ্রুতি, ভাই 2 কোটি চাকরি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার বসেছিলেন, তার মধ্যে 1.5 কোটি পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দিয়েছেন, রইল আর 50 লাখ। সেই 50 লাখ দেখুন সারা ভারতবর্ষে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। দান আপনার মুখ্যমন্ত্রী একটু আগে বলেছেন 1.5 কোটি চাকরি দিয়েছেন, 1.5 কোটি চাকরি আপনারা দিয়েছেন। আমার আর লোক কোথায় রইল? আপনারা দিয়ে দিয়েছেন। সেন্ট্রাল সাড়ে 5 লক্ষ সরকারি পদ এ রাজ্যে অবলুপ্ত রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন
আমি পুলিশে শূন্য পদে নিয়োগ করব, এতদিন নিয়োগ করেনি কেন? এতদিন নিয়োগ করেনি কেন? সরকারি পদ অবলুপ্ত। আমাকে একটু বলতে দাও, আমাকে 1 মিনিট বলতে দিন, আমাকে 1 মিনিট বলতে দিন, প্লিজ। আমি চন্দন, আমি কেন চন্দনদার কাছে নিয়ে নিচ্ছি? আরে একটা মেট্রো ডাইরি তো তোমরা বিক্রি করে দিয়েছো, একটা হাতে বলছো সৌরভ দা ভুল দামে বিক্রি করে দিয়েছো। বলুন চন্দনদা, মেট্রো ডাইরি কথাটা বলুন। তৈরি করেছে, আপনারা বেচেছেন বসে বসে। এক এক করে হইচই করে কিছু করতে পারবো না। আমাদের এখানে বলতে দিন। আমাদের এখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল সবাই জানি। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে অনেকে চাকরি হতো, ক্যাডারদেরও হতো, সাধারণ মানুষের 2-4 জনের হতো। মমতা বন্দ্যোপাধ্যায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের একেবারে বললেন যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিলাম, এমপ্লয়মেন্ট ব্যাংক বানানো। খুব ভালো কথা। আজকে এমপ্লয়মেন্ট ব্যাংক বলার কোনো কিছু নেই, লাভের মধ্যেই হয়েছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের বিভিন্ন আলমারি ছিল, চেয়ার টেবিল ছিল এবং কার্ড ছিল, কার্ড রাখার জন্য কার্ড রাখার বিভিন্ন রকমের ড্রয়ার ছিল, সব কিছু বিক্রি করেছে সরকারি ট্রেজারিতে, সেই টাকা নিয়ে গেছে। তাই সেই টাকা থেকে আজকে মোচ্ছব করছে, ক্লাবকে টাকা দিচ্ছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিয়েছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সবকিছু বেঁচে দিয়েছে। আমাদের তো তথ্য আছে ভাই, আরে ভাই রাফালের নথি চুরি হয়ে যাচ্ছে, সেটা নিয়ে বলো না। জেলাতে এমপ্লয়মেন্ট বেঞ্চ নিয়ে বসে আছো, রাফালের নথি চুরি হচ্ছে, এবং বিক্রি করে দিয়েছে। এর থেকে লজ্জার বিষয় কি আছে? সেই টাকাতে আমার নথি চুরি হয়ে গেছে, এইসব করছে। রাফালের নথি কোথায়? বলো। বিরতির পর আমি ফিরে আসছি চন্দনদার কাছে এই বিষয় নিয়ে আলোচনা করব, কারণ খুব পরিষ্কার একটা জিনিস বুঝতে হবে। 10 কোটি জনসংখ্যার মধ্যে যদি 3 কোটি চাকরি হয়ে যায়, ধরে নেওয়া হচ্ছে অন্তত 30 থেকে 35% বাংলায় চাকরি হয়ে গেল। চাকরি, নট কর্মসংস্থান। চাকরি আর কর্মসংস্থানের মধ্যে পার্থক্য আছে। কর্মসংস্থান তৈরি করতে হয় আর চাকরি মানুষ পায়। এই যে বিষয়টা, এটা ভালো করে বুঝতে হবে। এখন 30% বাংলায় চাকরি হয়ে গেছে বা আরও চাকরি হবে। যদি তাই হয়ে যায়, তাহলে যারা রাস্তায় নেমে শীতের রাতে কম্বল গায়ে দিয়ে বসে আছেন, তাদের কি ঠেকা পড়েছে, কি দরকার পড়েছে। আমি দেখছিলাম তাদের সাইটটি, তারা বলছেন মুখ্যমন্ত্রী বিয়ে বাড়িতে যেতে পারেন, কিন্তু 50 দিনের মধ্যে একদিন মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলতে যেতে পারলেন না। 2 মিনিট যাওয়ার সময় নেই। হতে পারে তাদের দাবি অন্যায্য, কিন্তু তাদের সঙ্গে কথা বলতে তো যেতে পারতেন। এই পার্শ্ব শিক্ষকদের মঞ্চেই 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে কত প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। ফলে মানুষ সবকিছু বুঝতে পারছেন। আজকে শুধু গলাবাজি চিৎকার করে তো কোনো লাভ নেই, কারণ তথ্য পরিসংখ্যান মানুষ সামনে রাখছেন। আমরা এই নিয়ে আলোচনায় থাকবো একটা বিরতির পর, পেয়েছি সঙ্গে থাকবো। একবার ভালো করে শুনুন কি বলেছেন, শুনুন। রাজ্যে নতুন 17টি যুব আবাস করেছি, 34টা স্টেডিয়াম করেছি, আজকে আরও 3টে, 703টি মিনি ইনডোর স্টেডিয়াম, 4000-এর বেশি মাল্টি জিম গড়ে উঠেছে, 400-র বেশি খেলার মাঠ উন্নয়ন হয়েছে, 6টা সুইমিং পুল হয়েছে এবং রাজ্য জুড়ে স্টেডিয়াম ডেভেলপ করবার জন্য আমরা প্রায় 400 কোটি টাকা খরচ করেছি। আমরা এবছরও 3 বছরেও 1 লক্ষ টাকা করে 26,000 ক্লাবকে আর্থিক সাহায্য করেছি। আমরা 861টি কোচিং ক্যাম্পকে চিহ্নিত করে 1 লক্ষ টাকা করে দিয়েছি এবং আমরা 34টি ক্রীড়া সংস্থাকে টাকা দিয়েছি। সবাই যদি সব পেতে পারে, তো এরাও তো একটা 1000 টাকা করে পেনশন পেতে পারে। কখনো কখনো আমি শুনি ক্লাবগুলোকে কেন হেল্প করা হবে, এই নিয়ে অনেক বাবুদের অনেক রাগ আছে। আমি শুধু বলি, ক্লাবগুলোকে হেল্প করলে তোমাদের রাগ করার তো কোনো কারণ থাকতে পারে না। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম। আমি চন্দনদার কাছে একটা বিষয় জানতে চাইবো। আমার বারবার একটা প্রশ্নই মনের মধ্যে জাগছে, যে একজন মুমূর্ষ রোগী, তাকে আমি অক্সিজেন দেব নাকি তার মুখে গঙ্গা জল দেব, কোনটা? এই জায়গাটা যদি আমি বুঝতে না পারি, তাহলে তার কাছে তর্ক ছাড়া আর কিছু থাকতে পারে না। এই মুহূর্তে গঙ্গা জল দেওয়া হচ্ছে, অক্সিজেন নয়। সৈকত, এখানে একটা দুঃখের সাথে বলতে হয়, বিরোধী দলে অন্তর্ভুক্ত আমরা বিরোধী রাজনীতি করি, বিধানসভায় বিরোধী দলের কণ্ঠ রোধ করা হয়, বিরোধী দলের কথা বলতে দেওয়া হয় না। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পরিসংখ্যান দিলেন, এই পরিসংখ্যান আমরা এখানে ডিবেটে অনেক আলোচনা করতে পারি, মানুষ একভাবে বুঝবেন। আমরা একে চ্যালেঞ্জ করবার আসল জায়গাটাই তো বিধানসভা। এই বিধানসভায় দাঁড়িয়ে যদি আমরা চ্যালেঞ্জ করবার সুযোগটা পাই, তাহলে আমরা প্রমাণ করে দেব স্ট্যাটিস্টিক্যাল লাইয়ের ডেফিনিশনটা কি, অর্থাৎ সংখ্যাতত্ত্বর মিথ্যাবাদিতার ডেফিনিশনটা কি, এটা আমরা প্রমাণ করে দিতে পারি। কিন্তু প্রশ্নটা এখানে, আমি দেখলাম উনি একাধারে বলে চলেছেন
পশ্চিমবাংলার উন্নতি তার নিরিখে যদি দাঁড়িয়ে আমাদের নিজেদের অভিজ্ঞতাকে ব্যক্ত করতে হয়, তাহলে দেখব যে সেখানে একটা বড় সংঘাত। এই সংঘাতটাই সব থেকে বড় কোয়েশ্চেন। আমরা কাকে কি উত্তর দেব, কিভাবে দেব, কি হচ্ছে বাংলার রাজনীতিতে, এটা বুঝে উঠতে গেলে এই পরিসংখ্যানকে যারা বিশ্বাস করবে তারা সম্ভবত সব থেকে বেশি বিশ্বাসঘাতকতা শিকার হবে। যার জন্য আমি তোমাকে শুরুতে বলে নিই, যেমন একটা ইন্ডেক্স তুমি দেখো, আনএমপ্লয়মেন্ট ইন্ডেক্স প্যান ইন্ডিয়া, আমরা ৪৫ বছরে সব থেকে নিম্নতম জায়গাতে দাঁড়িয়ে আছি, এটা স্ট্যাটিস্টিক্স বলছি। প্যান ইন্ডিয়াতে আমরা বহু ক্ষেত্রে দেখেছি ২ কোটির চাকরির প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকার, আমরা দেখেছি এগুলো। রাজ্যের ক্ষেত্রে ঠিক তার রিফ্লেকশনটা কি দেখছি, যে আমাদের যদি ২ কোটির চাকরির প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকার দেয়, তাহলে রাজ্যের ক্ষেত্রে সেটাই সেই সংখ্যাটা বন্টন হবে। কিন্তু আমরা রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ঘোষণাতে দেখছি ৩৫ থেকে ৪০% উনি চাকরি করে দিয়েছেন। আমি আবারও বলি, ১০০ দিনের কাজটা কিন্তু কোয়েসি এমপ্লয়মেন্ট, এটা কিন্তু এমপ্লয়মেন্টের কাউন্ট নয়। অর্থাৎ এমপ্লয়মেন্টের জন্য আমরা চাকরি দিতে পাচ্ছি না বলেই স্কিমটা, এই মনোরেগা স্কিমটা করা হয়েছে। এবং সেক্ষেত্রে যারা চাকরি প্রাপ্ত নন তারাই স্কিমে পড়া মানে কিন্তু এমপ্লয়মেন্ট দেওয়া নয়। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে আমি সংখ্যাতত্ত্বর কোন জায়গাটাকে এখানে বিশ্লেষণ করছি। মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনে আমার একটি পরিষ্কার ধারণা হয়ে গেল, নির্বাচনকে সামনে রেখে যত্রতত্র তার ওই উন্নয়নের ব্যাখ্যা উনি করছেন, এবং এই উন্নয়নের ব্যাখ্যার মধ্যে কোনোভাবে পরিসংখ্যানগত মিল নেই, এবং সম্ভবত উনি সেটা স্বীকার করবেন। এটা স্বীকার করতে গেলে বিধানসভাতে আমাদের বলতে দিতে হবে, আমরা পাবলিক মিটিংয়ে বলতে পারি, আমরা এখানে আলোচনা করতে পারি, কিন্তু আমরাও নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে এসেছি বিধানসভাতে। আমাদের বিরোধী স্পেসকে শূন্য করে দেবো এমন মানসিকতা থেকে আজকে উনি কিন্তু সেই জাতাকলে পড়ে গেছেন। শি ইজ বিন ট্র্যাপড। কারণ এই পরিসংখ্যানগত যে মূল আলোচনা বিধানসভা হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত, উনি সম্ভবত সেই গণতান্ত্রিক পদ্ধতি আমার এখানে একটা জিনিস আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় চন্দনদা, সেটা হচ্ছে যে খুব পরিষ্কার, দীর্ঘদিন ধরে চাকরি কর্মসংস্থান থেকে মুখ ফিরিয়ে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভোটের আগে বুঝতে পেরেছেন যে চাকরির কথা, কারণ বিগত ৫ বছরে তার মুখে কখনো চাকরির কথা আমরা শুনতে পাইনি। ইদানিং বিগত ১-১.৫ মাস ধরে আমরা শুনতে পাচ্ছি তার মুখে চাকরির কথা, যদিও যত জায়গায় বিক্ষোভ হচ্ছে একটি জায়গাতেও জানি। আমার প্রশ্নটা হচ্ছে, ক্লাবগুলোকে টাকা দেওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে যে কার্যত ভোট কেনার চেষ্টা? কারণ অপেক্ষা রাখে না, কারণ কে কোথায় ক্যারাম কিনবেন এটা কি সরকার ভাবছে না? সরকারের ভাবনা চিন্তার বিষয় হতে পারে। খুব স্বাভাবিক কথা এটা সৈকত, তুমি অবর্থভাবে এই কথাটা বললে, যে কথাতে আমাদের দেখতে হবে ক্রীড়া ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে আমরা কি করতে পেরেছি, আমরা ক্রীড়াবিদ আনতে পেরেছি কিনা, আমরা ক্রীড়ার মান উন্নতি করতে পেরেছি কিনা। অর্থাৎ এই ধরনের ইনভেস্টমেন্ট যেটা একটা ব্যাপক, তুমি বললে ৮৩ কোটি টাকা, এই যে দান, এই দানের মধ্যে থেকে একটি জিনিস উঠে আসছে, এর আগেও আমি তোমাকে বললাম, এটা একটা কেডারশিপ উন্নয়ন। এই নির্বাচন বলো, এলাকায় যে উন্নয়নগুলো করার দরকার ছিল তাকে অবজ্ঞা করে কিছু ক্লাবের হাতে তুলে তাদের শুধুমাত্র, দেখো সাইকোলজিক্যালি কিন্তু তাদের অনেক এম্পাওয়ার করে দিচ্ছে। অর্থাৎ আমরা বিভিন্ন সময়, এই যে প্যান্ডেমিকের সময় দেখলাম, চাল, তেল, গম ইত্যাদি যে ক্লাবগুলো রেজিস্ট্রেশন, সেই ক্লাবগুলো সামনে থেকে এসে তারা বিভিন্ন ক্ষেত্রে এই মেকানিজমটাকে ইউজ করেছে, এবং তাদের যেহেতু লোকাল পরিচিতি ক্লাব হিসেবে, এবং এখনো এমন ক্লাব আছে যারা তৃণমূলের সঙ্গে যুক্ত নয় সরাসরি, তারা এই ধরনের অনুদান পান না, তারা এই অনুদান পান না। দেবজিৎ, এমন অভিযোগও আছে, এমন অনেক ক্লাব আছে যারা অনুদান পান, এই অভিযোগও আছে যে তারা ক্লাবই নয়। ক্লাবে আমি চন্দনদাকে একটু করে ক্লাবে এক মিনিট আমার এটা দিলে আরো ভালো হবে। আমি একটু বলি, বলবে তুমি পুরোটাই বলো। চন্দনদাকে আমি একটা কথাই বলি, চন্দনদা আমি প্রথমেই কিন্তু একটা বললাম, প্রত্যেকটা দপ্তর থাকে, তাহলে ক্রীড়া দপ্তরের কাজটা কি? রাস্তা তৈরি করা। আর যদি ক্লাবগুলোকে উন্নয়ন করা হয়, যদি ক্লাবের মানুষটা ক্যারাম খেলতে শেখে, যদি তারা মানে অসামাজিক রাস্তা থেকে সরে এসে, তাহলে সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায়? তাদের হাতে ক্যারাম না দিয়ে চাকরি দিতে পারতেন, ক্যারাম না দিয়ে চাকরি দিতে পারতেন। ক্রীড়া দপ্তর কি জন্য খোলা হয়? তুমি ক্যারাম না দিয়ে চাকরি দিন, চাকরি। আরে ক্রীড়া দপ্তর ক্যারাম চাই না, ক্যারাম চাই না, এটা জিজ্ঞেস করছি। চাকরি দিন, চাকরি কর্মসংস্থান দিন, ক্যারাম চাই না, ক্যারাম চাই না। যেটা বলা হচ্ছে, আমি একটু বলি, যতদিন ধরে এই বাজেট এবং তার পরবর্তী এই দুদিনের কথা আমরা শুনছি, আজকেও তার একই কথা চর্বিত চর্মন মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। আসল কথা কি জানো তো, গত 10 বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা আর্থিক পলিসি আছে,
সত্যি আছে। সে পলিসিটা কি বলুন তো, উনি শিল্পপতিদের জমি দেবেন না, উনি এসইজেড দেবেন না, উনি তাই নিয়ে কোনো পলিসি তৈরি করবেন না। উনি কি দেবেন, উনি প্রত্যেক দিন 200 টাকা দামের দিয়েছে, উনি 200 টাকা বেতনের, উনি 200 টাকা বেতনের প্রত্যেকদিন 200 টাকা বেতনের কাজ দেবেন। সৈকত, আমাকে একটু বলতে দাও, আমি ভুল বললে সেটা বলতে দাও। আমি তোমাদের দুজনকেই মানা করছি, একটু বলতে দাও ভাই। তো উনি যেটা করছেন, ওনার ইচ্ছে প্রত্যেকদিন 200 টাকা করে টাকার একটা কাজ দেবেন, মেয়েদেরকে প্রত্যেক মাসে 500 টাকা করে দেওয়ার মতন একটা টাকা দেবেন, তাদের সাইকেল দেবেন, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে দেবেন না। আমি কিছু নাম বলছি, আমি কিছু নাম দিচ্ছি। 1916-তে গঙ্গাসাগরে একটা প্রজেক্ট এসেছিল, গভীর সমুদ্রে একটা বলতে দাও ভাই, বলতে দাও। গভীর সমুদ্রে গঙ্গাসাগরে একটা গভীর সমুদ্র বন্দর নির্মাণের কথা হয়েছিল। আমরা জানি হলদিয়া শুকিয়ে আসছে, খিদিরপুরের অবস্থা খুব খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করতে দিলেন না। এটা হলে কি হতো, ওই এলাকার শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের অর্থনীতির একটা ব্যাপক পরিবর্তন হতো। উনি সেটা করতে দিলেন না। দ্বিতীয়ত আমি বলি, দ্বিতীয় হচ্ছে যে মমতা ব্যানার্জির গোয়ারতুমির জন্য সড়ক সম্প্রসারণ হয়নি কোথায় কোথায়, আপনারা এটা শুনুন, এটা এখানে বলার খুব জরুরি আছে। আপনারা দেখুন যে ডালখোলা বারাসাত রাস্তা সম্প্রসারণ হয়নি, আজিমগঞ্জ জিয়াগঞ্জ আজিমগঞ্জ সেতু আজ অবধি হয়নি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জন্য। ঠিক আছে, বিমানবন্দর সম্প্রসারণের একটা বিষয় ছিল, সেটা এই মমতা সরকার করতে দেয়নি। এবং তার সঙ্গে অন্তত 12টা শিল্পকে শুধুমাত্র হতে দিলেন না ভদ্রমহিলা, নিজের ইগোটাকে স্ট্যান্ড করানোর জন্য। আমি বলতে চাই, এই 12টা 1 ডজন শিল্প, ভারী শিল্প, অন্তত কমসে কম 1 ডজন করিডোর, যেটা কিনা এখান থেকে অমৃতসর অব্দি যেত, একটা করিডোর তৈরি হতো, এবং আরো অনেক, যাতে কিনা অর্থনৈতিক উন্নতি হতো। গঙ্গাসাগরের যে বন্দর, সেটা হতে দিলেন না। এবং গতকালও আমরা দেখলাম যে একটি বৃহৎ শিল্পের প্রজেক্ট হলদিয়ায় হচ্ছিল, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না, কারণ পাশে নরেন্দ্র মোদী বসে থাকবেন, তাই তিনি গেলেন না। বাংলার শিল্প হতো, বাংলার কর্মসংস্থানের জন্যই তো করছিলেন কেন্দ্রীয় সরকার, গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই নিয়ে আলোচনায় থাকবো, অবশ্যই একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবো। বন্দ্যোপাধ্যায় বিধানসভায় শেষ দিনে, না ভুলভাবে নেবেন না, আমি ভুল করে বলিনি, আমি ঠিকই বলছি, বিধানসভা অধিবেশনের শেষ দিনে 2021-এর আগে তিনি ভিক্টরি সাইন দেখালেন। সব বিধায়কদের কার্যত নিদান দিলেন যে সবাই মিলে ভিক্টরি সাইন দেখান। এই যে দেখুন ছবি, দেখে অনেকে বলছেন, আমার কথা নয়, অনেকে বলছেন একেবারে ফেয়ার অয়েল সম্বর্ধনা চলছিল। ফেয়ার অয়েল, সমস্ত বিধায়কদের এক প্রকার ফেয়ার অয়েল চলছিল, আমার কথা নয়, নিন্দুকরা বলছেন। এই হচ্ছে সেই ছবি, সবাই মিলে ভিক্টরি সাইন দিচ্ছেন। বেশ, এই ছবি দেখার পর আমি আলোচনায় আসবো। আলোচনায় আমি প্রথমে একটু সন্ময়দার কাছে যাব, কিন্তু সন্ময়দা আমার মনে হয় যে আগে একটু চাকরির বিষয়ে বলবেন। সন্ময়দা বলুন। বিষয়টা হচ্ছে যে ইনফোসিসের একটা ঘটনা বলি। 2008-9 সাল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার তখন এই রাজ্যে ইনফোসিসের কাছে 10,000 কোটি টাকা রেশনেস আদায় করে এসইজেডে তার জমি হস্তান্তর করছিলেন। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আন্দোলন করে সেই এসইজেড প্রকল্প বন্ধ করেন, ইনফোসিস ফিরে যায়। এই 2018-19 সালে শেষ পর্যন্ত ববি হাকিম ঘোষণা করেন যে ইনফোসিস আসছে, 1000 কোটি টাকা বিনিয়োগ করবে। সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের আমলে 10,000 কোটি টাকার ইনভেস্টমেন্টে, এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেসে টোটাল রিক্রুটমেন্ট প্রসেস ওভার দি ইয়ার্স 5 বছরে অ্যাসিওরেন্স দিয়েছিলেন, রিটেন অ্যাসিওরেন্স দিয়েছিলেন যে আমরা 10,000 ছেলে মেয়েকে এই ওয়েস্ট বেঙ্গলে চাকরি দেব। এবং যে শর্তে দিয়েছিলেন, শর্তের মধ্যে ছিল 75% প্রপার্টি হ্যান্ডওভার হবে অনলি ফর আইটি ইন্ডাস্ট্রি, 25% হবে প্রমোটিং ইন্ডাস্ট্রি। মমতা বন্দ্যোপাধ্যায় এসইজেড হতে দিলেন না। 2019 সালে এসে তার বোধোদয় হলো, সেই ইনফোসিসকে তিনি প্রপার্টি দিচ্ছেন, এবং সেই প্রপার্টির মধ্যে আজকে 51% আইটি ইন্ডাস্ট্রি, 49% দিচ্ছেন প্রমোটিং ইন্ডাস্ট্রি, এবং তারা কথা দিয়েছে 5 বছরে সব মিলিয়ে 1000 ছেলে মেয়ে রিক্রুটমেন্ট করবেন, তাও সাপোর্ট সার্ভিস, সেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস নয়। অর্থাৎ ইনফোসিসের সঙ্গে যে এগ্রিমেন্টটা হয়েছিল বুদ্ধদেব সরকারের সময়, সেই সময় যদি বাস্তবায়িত হতো, আজকে বাংলায় 10,000 ছেলে মেয়ে চাকরি পেত, রিটেন অ্যাসিওরেন্স বলে রাখি। আর আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যে এগ্রিমেন্টটা এই মমতার সরকারের সঙ্গে হলো, এসইজেড থেকে অনেক বেশি অফার দিয়ে তাদের নিয়ে আসা হলো,
কিন্তু আলটিমেটলি চাকরি হবে 5 বছরে 1000 ছেলেমেয়ের। আমার কথা হচ্ছে এই 9000 ছেলেমেয়ের চাকরি থেকে বঞ্চিত করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে আগামী 3 বছরে আমি 1.5 কোটি লোকের চাকরি দেবো। এই অসভ্যতার একটা লিমিটলেস আছে। সিএন চ্যানেলের দর্শক আছেন যারা ভোকেশনাল টিচার, এমটেক, এমএসসি, ফার্স্ট ক্লাস পে, তারা 1400 টাকা 1600 টাকায় ফুল টাইম স্কুলে চাকরি করছে। আজকে পার্ট টাইম শিক্ষক 1800 টাকা 2200 টাকায় চাকরি করছে সারা মাস স্কুলগুলোতে সার্ভিস দিয়ে। এদের কথা তো আমরা ভাবলাম এই মানুষগুলোকে টাকা দেওয়া যেত না? ক্লাবগুলোকে শুধু অন্যান্য খাতে টাকা, পুজো কমিটিগুলো 3 কোটি টাকা দুর্গাপুজোয় 50,000 টাকা ইনাম না দিয়ে এই প্যারা টিচার, এই পার্ট টাইম টিচার, এই ভোকেশনাল টিচারদের মাইনেটা দেওয়া যেত না, বাড়ানো যেত না? এটাই তো বাংলার মানুষের প্রত্যাশা। 2011 না না, আমি একটা জিনিস আমি শুধু জানতে চাইবো দেবজিৎদার কাছে যাওয়ার আগে, সেটা হচ্ছে সৌরভদার কাছে। সৌরভদা, এই যে ভিক্টরি সাইন, এই ভিক্টরি সাইনটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এটা কি, যে বিন্দুকরা যেটা বলছেন, যে এটা কি ফেয়ারওয়েল সম্বর্ধনা হলো, যে আমরা আর ফিরছি না, তোমরা সবাই একসঙ্গে এসো, ফটো সেশন করো, কারণ আবার কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে যাবেন, কে কোথায় হারিয়ে যাবেন, বিভিন্ন মেলায় তাদের খুঁজে পাওয়া যাবে, সেই কারণেই কি একবার শেষ দেখা? আমি জানি না যে কারা এই ধরনের কথা বলেছে, আমি শুনিনি ঠিক, মানে কোনো ভদ্রলোক এই ধরনের কথাবার্তা বলেছে বলে আমার মনে হয় না। সেটা যদি ওই সন্ময়দার ভাষায়, কোন ভদ্রলোকের কথা বলছেন? ভাষায় যিনি সন্ময়দার ভাষায় যদি কোনো অসভ্য, আমি বলি সন্ময়দার ভাষায় যদি কোনো অসভ্য লোক হয়, তারা হয়তো এই ধরনের কথাবার্তা বলবেন। সন্ময়দার ভাষায় কোন ধরনের অসভ্যতার কথা বলছেন? যারা বাপ তুলে কথা বলছে, যারা তুই তো তাদের কথা বলছিস, তাদের কথা বলছি না, আমি তাদের কথা বলছি। যে দিলীপ ঘোষ বলে মেরে মাটির তলায় পুঁতে দেব, সেই দিলীপ ঘোষের কথা বলছি। এটা কি বাবা তুলে কথা বলার থেকে ভালো? সেটা শোনো না, বাবা তুলে কথা বলার থেকে ভালো না খারাপ? আমি ভিক্টরি সাইন, যে ভিক্টরি সাইনটা দেখিয়েছে, এটা সভ্যতা ভদ্রতা, এটা একটা নিদর্শন। বিধানসভায় আমরা সবাই মিলে একটা ছবি তুলেছি, এটা নিয়ে কোনো প্রশ্ন না, এর আগে কখনো এরকম ছবি তুলতে দেখা যায়নি। এই কারণে আলোচনা আসছে। 2021 এর আগে ছবি দুটো নাম, মানে সায়নী ঘোষের নাম বলেছিলাম, ভয় করছিল আমি, আরো না বলি ইনকাম ট্যাক্স তো পেয়ে গেছেন চাকরি, ওনাকে চাকরি আপনাদের দিতে হবে না। 1.5 কোটির থেকে একজনকে দিতে হলো না, দুটো নাম ওই 1.5 কোটিতে অ্যাড করতে বলবেন আপনার ম্যাডামকে। এক হচ্ছে বিথিকা মণ্ডল, পাওয়ার লিফটিং, অনেক কিছু পদক পেয়েছেন কিন্তু চাকরি নেই, চলে যাবেন অন্য জায়গায়। আর হচ্ছে দিলীপ কুমার সাউ, হকি খেলেন পশ্চিমবঙ্গে, দুজনেরই ফোন নাম্বার আমি এই শোয়ের পরেই আপনাদের দিয়ে দেবো। চেষ্টা করবেন দয়া করে ওদেরকে, যদি একদিকে বাঁচা গেছে, এখন অন্তত গিয়ে চা খেতে হলো ওদের বাড়িতে, আপনারাই চাকরি খাতে ক্লাবগুলোকে টাকা দিয়ে অফিসিয়াল অডিট না করিয়ে, এই ব্যাড ইনভেস্টমেন্ট না করে, প্রত্যেকটা স্কুলে যদি ওয়ার্ক এডুকেশন টিচারের চাকরিটা স্পোর্টস পার্সোনালদের দেওয়া যেত, তারাও বিক্ষোভ দেখাচ্ছে, কিছু ছেলেমেয়েরা চাকরি পেত। ফিজিক্যাল এডুকেশন টিচার ফাঁকা পড়ে আছে। চট্টোপাধ্যায়ের 34 বছর পরে কিছু বলতে পেরেছেন সন্ময়দা? প্লিজ, 34 বছর যে বন্ধ হয়েছে সবকিছু, কলকারখানা, কোন সেক্টর নেই? কোথা থেকে প্যারামিটার এসেছে আমাকে বলুন তো? একটু কোথা থেকে? এক মিনিট, চুক্তিভিত্তিক কোথা থেকে এসেছে সন্ময়দা? কারা ঢুকিয়েছে? সিপিএম ঢুকিয়েছে। একটু আগে আপনারা টেনে নিয়ে যাচ্ছেন, আমরা মানছি সিপিএম বিজেপি গেছেন আপনি, বিধানসভায় বলতে পারেন, অদ্ভুত ব্যাপার। আমি বলছি চন্দনদার কাছে আমার প্রশ্ন, এই যে ভিক্টরি সাইন দেখানো হচ্ছে, একদিকে রাত্রেবেলা অনশনে বসে আছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পরন্ত বিকেলের দুরন্ত দুপুরবেলা তিনি সবাইকে নিয়ে সুন্দর করে বসে এই যে ভিক্টরি সাইন দেখালেন, এবং সকলের সঙ্গে সকলের যে দেখা হলো, এই যে মেলবন্ধন, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখো, এটা ফটো সেশন বিধানসভার শেষে ভিক্টরি সাইনটা নতুন, আমরা যেটা প্রসঙ্গত উল্লেখ করে দিই, বাম কংগ্রেস বয়কট করেছিল। আমি খুব স্বাভাবিক, আমি এবং সে তার কারণটাও খুব ভালোভাবে তোমরা জানো, কিন্তু আমি তোমাকে যেটা বলি, ভিক্টরি সাইনটা ছাড়া আর বিধানসভার শেষে একটা সেশন হবে এবং এর পরের নির্বাচন আসছে, ন্যাচারালি এটা একটা ফটো সেশন থাকবে, এটা আগামী দিনের তৃণমূলীদের একটা সম্পদও। কিন্তু পাশাপাশিভাবে আমি এই ভিক্টরি সাইনটার মধ্যে ভীষণ রকম রাজনীতির কারণ দেখছি এবং কিছুটা টেনশনের কারণ দেখছি, কারণ কখনোই বিধানসভার শেষে ফটো সেশনটা একটা অফিসিয়াল সেশন হয়, সেখানে ভিক্টরি সাইন বা থামস আপ সাইনের ব্যাপার থাকে না। সুতরাং আমার যেটা মনে হয়, আমি এটা বিশেষ আলোচনায় না যাওয়াটাই ভালো, আমার যেটা মনে হয় এই ভিক্টরি সাইনটা সম্ভবত একটা মনোবল তৈরি করবার জন্য তৃণমূলের, এবং সেটাই স্বাভাবিক। এটা কি না আমি জানি না, এখানে শেষ করে দল বদলে যেভাবে যে খেলাটা দেবজিৎরা খেলছে, তাতেই ভিক্টরি সাইন দিদির পাশে যারা আছেন আগামী দিনে তারা কোথায় যাবে
বলছিলাম একটা বড় কারণ রোল কলের ব্যাপার, রোল কলের ব্যাপার। আরেকটা ব্যাপার ফটো দেখে বোঝা যাবে কারা কারা ছিল, পরবর্তীতে কারা চলে গেছে। সৈকত, আরেকটা মতো হতে পারে, সেটা হচ্ছে ছোটবেলায় যখন খেলাধুলো হতো না, তখন ওই লটারি হতো, যে দুটো আঙুলের মধ্যে একটা আঙুল ধরতো, ওটাও তাই হচ্ছে, থাকবো কি থাকবো না, বুঝেছেন তো? মানে দুটো আঙুলের মধ্যে একটা আঙুল মনে মনে ধরবেন, হয়তো মমতা দেবী আর কি এটা বলছেন যে দুটো আঙুল দেখাও, একটা ধরলে থাকবো কি থাকবো না। এটা একটা নতুন আইডিয়া, কি হচ্ছে? এটা একটা নতুন আইডিয়া। আমরা এই নিয়ে আলোচনায় থাকবো, কিন্তু আজকে আমি জানিয়ে রাখি পরিবর্তন যাত্রা বাধা দেওয়া হয়েছে। পরিবর্তন যাত্রার যে রয়েছে বিজেপির চলছে, সেখানে গন্ডগোল অশান্তিও হয়েছে মুর্শিদাবাদ জেলায়। সেই প্রতিবেদন আপনাদেরকে আমি দেখাবো। একটা বিরতির পর ফিরে এসে এই নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, মঙ্গলবার বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা। মুখ্যমন্ত্রীর সফরসূচির জেরে বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে দানা বেঁধেছে নানা অনিশ্চয়তা। জল্পনা ছড়াচ্ছে পুরোদমে। এসবের মধ্যে সূত্র মারফত খবর, পরিবর্তন যাত্রায় প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে পুলিশ। বিজেপি সূত্রে খবর, এর জেরে পরিস্থিতি অনুসারে পরিবর্তন যাত্রার সূচিতে কিছু পরিবর্তন হতে পারে। তবে মঙ্গলবার দিনভর নানা কর্মসূচি পালন করবে বিজেপি। প্রশাসনিক অনুমতি পেলে বেরোতেও পারে পরিবর্তন যাত্রা। পলিটিক্যাল পার্টি হওয়ার যে আমাদের যে গণতান্ত্রিক অধিকার আছে, সেটাও আমরা চাই। আগামীকাল আমাদের যেমন যাত্রা ছিল, সেই যাত্রা থাকবে, যাত্রা আছে। আমাদের কোনো যাত্রা স্থগিত হয়নি। আমরা যেমন পরিবর্তন যাত্রার 294টা বিধানসভায় পৌঁছানোর কথা, নবদ্বীপ জোনের 63টা বিধানসভায় পৌঁছানোর, যার মধ্যে মুর্শিদাবাদের 20টা বিধানসভায় আমরা যাব। রথযাত্রা তো নয়, বাংলায় পরিবর্তনের যাত্রা। যাত্রা আমরা বন্ধ করব না, যাত্রা তো চলবে। এ ধরনের হামলা আরও হবে। পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র নেই, পশ্চিমবঙ্গে যে আইন শৃঙ্খলা নেই, সেটা প্রত্যেক দিন প্রমাণিত হচ্ছে। আসলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে যতই বাড়ছে আমজনতার আবেগ, ততই যেন স্নায়ুর চাপ বাড়ছে শাসক দলের। রবিবার সকাল থেকে মুর্শিদাবাদের মাটিতে পরিবর্তন যাত্রার রুটকে ঘিরে পুলিশ ও প্রশাসন ও বিজেপির মধ্যে সংঘাত চরমে পৌঁছয়। পুলিশের বিরুদ্ধে ওঠে বাধা দেওয়ার অভিযোগ। বেলডাঙ্গাতে পুলিশি বাধায় কার্যত আটকে যায় বিজেপির পরিবর্তন যাত্রা। বিজেপির দাবি ছিল নওদা ও হরিহরপাড়া এই দুটি বিধানসভা ক্ষেত্রকে ছুঁয়ে যাবে বিজেপির পরিবর্তন যাত্রা। কিন্তু আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে এই আশঙ্কায় বিজেপির পরিবর্তন যাত্রাকে সেই রুটে যেতেও বাধা দেয় পুলিশ। এরপর বেলডাঙ্গাতেই পুলিশের সঙ্গে বিজেপি নেতৃত্বের বচসা বেঁধে যায়। না যাই, আপনি কি আমাকে কালকে যেতে দেবেন? সেটা আপনি অ্যাপ্লিকেশন আপনি পরশু যেতে দেবেন? আমি একটাই জিনিস বলছি, তার মানে আপনি আমাকে মুর্শিদাবাদে যেতে দেবেন? বিকল্প রুটে পরিবর্তন যাত্রা নিয়ে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। কেন পুলিশের নির্দেশিত রুট মেনেই বিজেপিকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে হবে? অনুমতি নেওয়ার পরেও কেন কর্মসূচি পালনের ক্ষেত্রে বিরোধী দলের নিজস্ব স্বাধীনতা থাকবে না? এই প্রশ্ন তুলে বেলডাঙ্গাতে দফায় দফায় রাস্তায় বসে অবরোধ শুরু করেন বিজেপির নেতাকর্মীরা। সকালবেলায় আমরা যখন 9টার সময় যাত্রা নিয়ে বেরোই, সেই সময় স্থানীয় পুলিশ থেকে আমাদের জানানো হয় যে আপনারা আপনাদের যে পথ রয়েছে, যে রুট রয়েছে, সেই দিক দিয়ে আপনারা যেতে পারবেন না। এই নিয়ে পুলিশের প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের সাথে আমাদের একাধিকবার যুক্তি তর্ক হয়। তো যেহেতু আমাদের যাত্রার নাম পরিবর্তন যাত্রা এবং পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির পরিবর্তন করার উদ্দেশ্যেই এই যাত্রা করা হয়েছে, সেহেতু আমরাও অনড় এবং দৃঢ় সংকল্প নিয়ে এখানেই অবরোধ করি এবং এখানে আমরা অবস্থান করি। কেন হলো সেটা প্রশাসন জানে, আমাদের কাছে কোনো কিছু খোলস করে বলেনি তারা শুধু বলছেন এই রাস্তায় যেতে দেবো না। নওদা হরিয়ারপাড়া হয়ে বহরমপুরে আজকে সভা ছিল, একটাই যে তৃণমূল কংগ্রেসকে খুশি করতে হবে, সে কারণে আটকানো হয়েছে। এরপর প্রায় ঘন্টা পাঁচেক পর 34 নম্বর জাতীয় সড়ক ধরে বিকল্প রুটে পরিবর্তন যাত্রা নিয়ে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেন বিজেপির নেতাকর্মীরা। পথে স্বামী বিবেকানন্দ ও কাজী নজরুল ইসলামের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিজেপি নেতৃত্ব। এদিন বহরমপুরে সভাও করে বিজেপি। এদিকে মঙ্গলবার এই বহরমপুরে সভা করবেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন, তবে কি বিজেপির পরিবর্তন যাত্রার পর ড্যামেজ কন্ট্রোলে বহরমপুরে পাল্টা সভা করবেন তৃণমূল নেত্রী? কিন্তু প্রশ্ন তো থেকেই যাচ্ছে, পরিবর্তন যাত্রায় বাগড়া দিয়ে কি আর তৃণমূলের ভাঙন রক্ষা সম্ভব? মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর সঙ্গে বিশ্বজিৎ কর্মকার, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। আমি এ নিয়ে আলোচনায় আসবো। আলোচনার শুরুতে একটু দেবজিৎদার কাছে যাব। দেবজিৎদা, যেমনটা বলছেন কল্যাণ চৌবে এবং বিজেপি নেতৃত্বরা, সেটা হচ্ছে পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন যাত্রা আগামীকাল যেটা বেরোনোর কথা রয়েছে বহরমপুর থেকে, সেই পরিবর্তন যাত্রা তার যে ট্যাবলো সেটা বেরোতে পারবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে যাচ্ছেন। আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি পশ্চিমবঙ্গ হন, তাহলে আপনাদেরও পশ্চিমবঙ্গ,
বিরোধীদের পশ্চিমবঙ্গ, আপনার পশ্চিমবঙ্গ, আমার পশ্চিমবঙ্গ, রাজ্যের প্রত্যেকটা মানুষের পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় কোন রুটে যাবেন বলে বিরোধী রাজনৈতিক দলের কোনো পরিবর্তন যাত্রা নিয়ে বেরোনো যাবে না, এই রুলস সংবিধানের কত নম্বর ধারায় আছে? আপনি তো আইনের মানুষ, আপনি কি জানেন? এরকম কোনো রুলস তো আর থাকে না ভাই। এই রাজ্যে হচ্ছে 21শে আইনই চলে, আইন কানুন সর্বনেশে। একটা কথা হচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন টেকনিক নয়। আপনারা মনে আছে বোধহয় আপনাদের, যখন আমরা সাগর থেকে পাহাড় একটা বাইক র্যালি করেছিলাম, ঠিক একইভাবে ওনারা প্রথমে আইনের দরজা খটখটিয়েছিলেন। যখন জজ সাহেবরা বললেন, আলাদা স্পেশাল অবজারভার দিলেন আমাদের বাইক র্যালির যুব মোর্চা, সেই সময় ওনারা আমাদের উপরে আঘাত করলেন। আমি নিজে, আমাকে পিঠে পেটানো হয়েছিল, আমি হসপিটালে ছিলাম, আমাদের গাড়ি ভাঙা হয়েছিল। সেই সময় অন্তত 14টা বাইক, 13-14টা বাইক এখনও পর্যন্ত আমাদের কাছ থেকে নিখোঁজ বা ভাঙাচোরা অবস্থায় আছে। এবং এইটা হয় সুজাপুর বেলডাঙ্গা। তার মানে এই যে শান্তির সাম্রাজ্য পশ্চিমবঙ্গ, কোথাও কোনো ল অ্যান্ড অর্ডারের কোনো সমস্যা নেই। আচ্ছা বলুন তো, বিজেপি ধরে নিচ্ছি ফর মানে আর্গুমেন্ট সেক, বিজেপি সাম্প্রদায়িক দল, একটা সাম্প্রদায়িক দল একটা সভা করছে বা একটা র্যালি করছে, কেন ওই পার্টিকুলার দুটো জায়গার ওপর দিয়ে, ওই জেলাটার ওপর দিয়ে ওরা যেতে পারছে না? সেটাকে কেন ক্ল্যারিফাই করছেন না? উনি বলছেন ওখান থেকে বিজেপির র্যালি গেলে ল অ্যান্ড অর্ডার বিপর্যস্ত হবে, বিজেপির লোকেরা ওখানে ল অ্যান্ড অর্ডার ভাঙতে যাচ্ছে না। তাহলে যারা ভাঙবে, মানে যারা বিজেপির র্যালিকে আক্রমণ করবে, আক্রমণকারী, তারা তাহলে সেজেগুজে দাঁড়িয়ে আছে। প্রশাসন সেটা জানে, কিন্তু প্রশাসন সেটাকে নেগেট করার জন্য, সেটাকে নিউট্রাল করার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসন শুধু দাঁড়িয়ে আছে দুষ্কৃতিকারীদের সমর্থন করে। ওরা বলছে ওখান থেকে র্যালি নিতে দেবে না, নিতে দেবো না। এইটাকে সমর্থন, মানে এটাও এক ধরনের প্যাসিভ নয়, দিস ইজ অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দ্য ল অ্যান্ড অর্ডার, যাদেরকে রাখার কথা অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে অ্যাক্টিভ সমর্থন, যাদের কিনা অ্যাডমিনিস্ট্রেশনে দাঁড়িয়ে এই ধরনের কাজকে, অবাঞ্ছিত কাজকে যাদের প্রতিহত করার কথা, তারা আজকে অবাঞ্ছিত কাজ যারা করছে, সোজা কথায় যারা সমাজ বিরোধী, যারা দেশ বিরোধী শক্তি, তাদের সঙ্গে দাঁড়িয়ে ওখান থেকে যাত্রাকে পাস করতে দেবেন। আপনি বলুন তো, কালকে যদি আমি সাধারণ নাগরিক, কিংবা এখানে দাদা বসে আছেন বা যে কেউ, আমাদের মধ্যে সৌরভদাকে, আমার কালকে সৌরভদাকে পছন্দ নয়, আমি কালকে সৌরভদার একটা পাড়া থেকে অন্য পাড়াতে যেতে বাধা দিতে পারি? সৌরভদার দলকে চিরদিন কারো সমানো নাই যায় ভাই। কালকে তৃণমূল আজকে আছে, কালকে থাকবে না, পরশুদিন অন্য কেউ আসবে। তখন তৃণমূল কংগ্রেসের যদি এইভাবে র্যালিকে বাধা দেওয়া হয়, কোনো পার্টির একটা র্যালিকে তোমরা পারমিশন দিয়েছো, তোমরা ল অ্যান্ড অর্ডার জানো, তোমরা বলোনি যে আমি পারমিশন দেবো না। তুমি প্রথমে রুট দেখে, পারমিশনটা কীভাবে দেওয়া হয় দর্শক তোমরা জানো সৈকত, কিন্তু দর্শকদের কাছে বলা হোক, পারমিশন দেওয়া হয় প্রথমে ফুল রুট ম্যাপ। তার আমরা বলি মিনিট টু মিনিট, ওনারা চান বলে মিনিট টু মিনিট, অর্থাৎ প্রতি আধ ঘন্টা 45 মিনিট অন্তর কোথায় দাঁড়াবে, কোথায় জল খাবে, কোথায় প্রকৃতির ডাকে যারা এই পদযাত্রায় বা যাত্রায় হাঁটবেন বা চলবেন, কোথায় সাড়া দেবেন, কোথায় রাত্রিবাস করবেন, সবটা প্রশাসনকে জানানো হয়। এবং সেটা গতকাল দিয়ে আজকে রথ বা এই পরিবর্তন যাত্রা চালু হচ্ছে না, সেটা জানানো হয় কমসে কম 15 দিন আগে। এদের স্কিম হচ্ছে এরা চুপটি করে বসে থাকে এবং তারপরে এরা এই ধরনের হুলিগানিজমকে মদত দেয় এবং তারপরে ওরা বলবে যে আমরা তো মানা করেছিলাম, তোমরা কেন গিয়েছো। এই একটা অদ্ভুত ডিজাইন, অদ্ভুত নয়, এটা একটা ডিজাইন যাতে কিনা করতে দেবে না। এই আইন ভাঙা দরকার, গণতন্ত্রের গলা টিপে ধরা। সৌরভদের কাছে জানতে চাইবো, সৌরভ, আমি বলছি পরিবর্তন যাত্রা যাচ্ছে, এটাতে কি আপনাদের আপত্তি? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে যাচ্ছেন, একই দিনে বিজেপি তারা একটা পরিবর্তন যাত্রা নিয়ে দেখতে ভালো লাগবে না, এটা একটা বাজে জিনিস হবে, আজকে কেন বাধা দিয়েছে? সেই কারণে কালকে মমতা যাবে, আজকে কেন বাধা দিয়েছে? দুটো জায়গায় বাধা দিলেন যে প্রশ্ন আপনিও করছেন, যে বেলডাঙ্গায় বাধা দেওয়ার কারণ কি? আমি পরিষ্কার করে বলছি, সেটা কি মুসলিম অধ্যুষিত অঞ্চল যেখান দিয়ে যাওয়ার কথা, সেখান দিয়ে যাওয়ার কারণে আপনাদের বাধা দেওয়ার কারণ, বা পুলিশ মনে করছে যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে? কি কারণে আপনার মনে হচ্ছে? সৈকত, একটু মানে বলার সময়, তুমি তো চিফ এক্সিকিউটিভ এডিটর, তো তোমার সঞ্চালনা ভালো, আমাকে একটু বলতে দেবে। যদি আমাকে কেউ আটকায়, সেটা দেবজিৎ আটকাকে আমার আপত্তি নেই। আমার কথা হচ্ছে যে রথভাবে আমি দেব, পদভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসি অন্তর্যামী, এই কথাটা আমরা বারবার শুনে এসেছি। আমরা রথযাত্রা যেটা মনে করতাম যে বাচ্চারা রথ টানছে, সেখানে জগন্নাথ বলরাম, এটা আমাদের রথযাত্রা নয়, পরিবর্তন যাত্রা। আগে মিসনোমার করবেন, পরিবর্তন যাত্রা, কোনো রথের কোনো ব্যাপার। এখন সেখানে দাঁড়িয়ে আমার কথা হচ্ছে যে দেবজিৎ খুব ভালোভাবে, খুব সুন্দরভাবেই ঠাকুর ঘরকে কলা খাইনির মতন স্বীকার করেছে যে ধরলাম আমরা সাম্প্রদায়িক দল, এবং ঠিক যে তোমরা সাম্প্রদায়িক দলই তোমরা, ঠিক আছে? আমরা তো তোষণ করি না, সেইজন্যই আমরা সাম্প্রদায়িক বলছি। এবার আমরা উড়ন্ত লুঙ্গি, দুরন্ত লাঠিকে তার ঘরেতে টাকা পাঠাই না। আমি বলিনি,
তোমরা নরেন্দ্র মোদী মাথায় হিজাব পরে মুসলিম মুসলমান এলাকা হিন্দু এলাকা না, মানুষের এলাকা বলতে শেখো, মানুষের এলাকা বলতে শেখো, এটাই তোমার দোষ। মানুষ তোমরা হিন্দু মুসলমান ভাগ করছো, এই জায়গায় তোমরা রাজনীতি করছো। আমার কথা হচ্ছে এই ধরনের এসি বাসে যাত্রা করছে ভাই, তোমার 18 খানা সাংসদ, সাংসদ কি কাজ করেছে? সাংসদ হওয়ার পরে মানুষদের ভাতা দিয়েছে, বাবুল সুপ্রিয়কে বসিয়ে রেখেছো, কি কাজ করেছে? ওয়াকবার করে কি করবে? শুধুমাত্র হিন্দুত্ব ধ্বজা হবে না, হিন্দুত্ব ধ্বজা চলবে না, মনুষ্যত্বের ধ্বজা উঠবে, মনুষ্যত্বের ধ্বজা উঠবে। সেকুলার ভাই, আর কেন আপনারা শুধু বলতে দাও দুধের গাইদের কাছে সেকুলার। আমাকে দেবজিৎ একটা কথা বলতে, আমি একটা কথা বলি, আমি একটা উত্তর দিই। দেবজিৎ বলছে যে প্রথমেই বলে দেওয়া হয়েছে প্রশাসন থেকে যে নবান্ন সিদ্ধান্ত নেবে না, স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে, যদি তারা মনে হয় আইন শৃঙ্খলার অবনতি হতে পারে তারা সেটাকে ঠিক করবে। আজকে এই যাত্রাকে আটকানো নিশ্চয়ই আইন শৃঙ্খলার অবনতি প্রশ্ন আসছে, কেন তোমরা তো বলছো এটাই তো বোঝার দরকার। আইন এই যে প্রশ্নটা আসছে কেন? দিলীপ ঘোষ বলছে রামনবমীর মিছিলে তলোয়ার নিয়ে হাঁটুন, মা দুর্গার মিছিলে ত্রিশূল নিয়ে হাঁটুন। আগেই বলেছে যে রামনবমীতে তলোয়ার নিয়ে হাঁটা হবে। আজকে যদি দাঁড়িয়ে মুসলিমকে এই রাজ্য থেকে ঘাট ধরে বার করে দেবো, পুলিশকে পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেবো কে বলেছে? পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেবো কে বলেছে? সৌরভ কি বলেছিল? বোম মারুন, পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেবো, চোখ তুলে নেবো, নকুলদানা চড়াম চড়াম পিঠে ঢাক বাজাবো, পিঠে বিভিন্ন রকম মাথায় গোল ঢেলে ঘোরাবো। এগুলো কারা বলেছে? হাডুডু খেলবো, বিভিন্ন রকমের কথা। দেবজিৎকে আর এই সময়টাকে বলতে একটু বলতে, ইমামদের ভাতা 2,500 টাকা দেওয়া আর 9.5 বছর বাদে পুরোহিতদের কথা মনে পড়লো 1,000 টাকা, তাও 8,000, আর ইমামদের ভাতা বোধহয় কয়েক হাজার। সেখানে আমার প্রশ্ন হচ্ছে এটা তোষণ নয়, এটা তোষণ নয়, সাম্প্রদায়িকতার বীজ পোঁতা নয়। অর্থাৎ আমি এক শ্রেণীকে একভাবে দেখবো, আরেকটা শ্রেণীকে আরেকভাবে দেখবো। এনআরসি সিএ আন্দোলনের সময় মুর্শিদাবাদের 3টে থানা পুড়িয়ে দেওয়ার পরও এক শ্রেণীর মানুষের জন্য এই মমতা সরকার ওই মুর্শিদাবাদ সাইলেন্ট হয়েছিল, একটি প্রতিবাদ হয়নি। 3 দিন র্যান্ডম মানে উগ্রপন্থীদের আন্দোলন চলেছিল সেই সময়। ফলে স্বাভাবিকভাবে আজকে যেটা হচ্ছে সেটা স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাটিচিউডটাই তাই, তার কারণ যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে, এটা ওর অ্যাটিচিউড। ফলে স্বাভাবিকভাবে বাংলার মানুষ আর অবাক হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ গোষ্ঠীকে তোষণ করেন এবং তাদেরই রিপ্রেজেন্ট করেন। মুর্শিদাবাদ থেকে যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছিল, যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছিল তার ফেসবুক পোস্টে এনআরসি বিরোধী পোস্ট পাওয়া গিয়েছিল। যে ব্যক্তি এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছিল, অস্ত্র সমেত বাড়িতে বাংকার পাওয়া গিয়েছিল, সেই ব্যক্তির বাড়িতে তার ফেসবুক পোস্টে পাওয়া গিয়েছিল এনআরসি বিরোধী পোস্ট। সৈকত আরেকটা পয়েন্ট আমি সৈকত আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করবো। যে কোন কিশোর কুমার না কাকে নিয়ে এসেছেন বুদ্ধি কেনার জন্য, তিনি কেন্দ্রীয় একটি টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছিলেন যে 30% আমাদের সঙ্গে আছে, তাদের 70% লোক। সৌরভদাকে মনে করি দিই, সৌগত রায় সিএনএ এক্সক্লুসিভ বলেছিলেন আজ থেকে 1-1.5 মাস আগে, আমি অনুষ্ঠান করেছিলাম এখানে বসে, উনি বলেছিলেন বাংলার 40% ভোট তাদের নাকি একদম পকেটে পোড়া। তিনি বলেছিলেন, সৌগত রায় নাম করে বলছি, সৌগত রায় বলেছিলেন বাংলার মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, বলেছিলেন সৌগত দা। আপনার নেতা, হ্যাঁ বলছি তো, কারণে আপনারা বলছেন মুসলিম সম্প্রদায়ের পাশে আছি, বলছি কি কারণে মুসলিম সম্প্রদায়ের পাশে আছি, আমরা শিখদের পাশে আছি, আমরা খ্রিস্টানদের পাশে আছি, আমরা মানুষের পাশে আছি, আছি তো, স্বীকার করছি। বলুন আপনারা বন্ধ করে আছি, ভাষণ আপনারা বন্ধ করেছেন, কিনে রেখেছে মুসলিম সম্প্রদায়ের কিনে রেখেছে
নির্দেশ দিয়েছেন করা যাবে না, আপনারা নেই। আমরা মুসলিমদের মুসলিমদের কি উন্নয়ন করেছে? দল করতে হলো কেন? দল করতে হলো কেন বলুন? ফিরাদ হাকিম তৈরি করে ফেলেছে, তৈরি করতে হবে না। বেশ বেশ, এক অভিষেক আর এক ফিরাদে বিরোধীতে যাব। দিচ্ছেন সেই নেতাজি প্রধান সেনাপতি একজন মুসলমান, এটা মাথায় রাখুন। অনলাইনে শুনবেন। মুসলমান নিয়ে এত সমস্যা। বাংলায় 7.5 লক্ষ পুরোহিত আছেন, তার মধ্যে 8,000 পুরোহিতকে 1,000 টাকা করে দেওয়ার কথা 9.5 বছর বাদে মনে পড়লো। আর সেখানে 46,000 ইমামকে 2,500 টাকা করে গত 7 বছর ধরে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের ঘুরপথে টাকা রাজ্য, মানুষকে বোকা বানাবেন না, মানুষকে বোকা বানাবেন না। ওয়াকফ বোর্ডকে টাকা দেয় রাজ্য, মানুষকে বোকা বানাবেন না প্লিজ। কেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেন ভাগ করছেন আপনারা? কেন মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধের মধ্যে ভাগ করছেন? আমি আলোচনায় আসবো। যিনি আজকে চাকরি পাচ্ছেন না, রাস্তায় নেমেছেন, তার মধ্যে মুসলিম আছেন। যিনি আজকে তৃণমূল কংগ্রেসের কাটমানি পেয়েছেন, তার মধ্যেও মুসলিম আছেন। আবার তাদের মধ্যে হিন্দু আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, শিখ আছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন। যারা বঞ্চিত তাদের মধ্যেও মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন। কাদের মধ্যে ভাগ করছেন? কিভাবে ভাগ করছেন? কোন ক্যাটাগরিতে ভাগ করছেন? আমি একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাইব, মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয়, আমি জানি না, এমন একজন নেত্রী যার মুখে শোনা যায় বিভিন্ন ধর্মের স্লোগান। বাংলার কজন মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের স্লোগান শোনা গিয়েছিল? আমি যারা প্যানেলিস্ট রয়েছে তাদের কাছ থেকে এই বিষয়ে একটু জানার চেষ্টা করব। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছেন যেহেতু। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবে। বাংলার হাওয়া ক্রমে গরম হচ্ছে, গদি জিততে ঝাঁপাচ্ছে দুই শিবির। বাংলার রণনীতি ইতিমধ্যে তৈরি গেরুয়া শিবিরে। কেন্দ্রীয় নেতারা ঘন ঘন আসছেন বঙ্গে। শনিবারই মালদা ও নদিয়ায় মেগা জনসভা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নবদ্বীপ থেকে সূচনা করেছেন পরিবর্তন যাত্রার। উল্লেখ্য, লালকৃষ্ণ আদবানির ঐতিহাসিক রথযাত্রা থেকে শুরু করে বিভিন্ন সময়ে এই কর্মসূচির আয়োজন করে ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। সেই কৌশলেই বাংলা মাতাতে চাইছে তারা। ফের বঙ্গ সফরে আসছেন জেপি নাড্ডা। এবার প্রথমে অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে যাবেন তিনি। মঙ্গলবার তারাপীঠে মেগা জনসভা করবেন। জনসভার প্রস্তুতি তুঙ্গে। সভার আগে তারামাকে পুজো দেবেন নাড্ডা। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে বীরভূমে তেমন সাফল্য পায়নি বিজেপি। 21-এর নির্বাচনে সাফল্য পেতে কেন্দ্রীয় নেতাদের টার্গেট অনুব্রত গড় বীরভূম। এই মুহূর্তে আমি রয়েছি বীরভূমের তারাপীঠের কাছে, যে চিলার মাঠ আছে সেই চিলার মাঠের যে সভামঞ্চ আছে সেই সভামঞ্চে, এবং এখানেই কিন্তু আগামীকাল জেপি নাড্ডা আসবেন এবং তিনি পরিবর্তন যাত্রার সূচনা করবেন। এবং সেই পরিবর্তন যাত্রার সূচনার আগের দিন এই মুহূর্তে কিন্তু চিলার মাঠে সব রকমের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আমাদের সঙ্গে রয়েছেন অরবিন্দ মেননজি, তিনি পুরো বিষয়টি দেখভাল করছেন। যেখানে যেখানে জেপি নাড্ডা আসবেন সেখানে সেখানে কিন্তু ঘুরে দেখছেন যে প্রস্তুতি কতটা। हमारी दूसरी यात्रा यहाँ से शुरू होगी। पहले चैतन्य महाप्रभु के यहाँ से यात्रा शुरू हुई थी, दूसरी यहाँ पर होगी। हम लोगों के इस तीसरा हम लोगों का कल ही जो सेकेंड हाफ में वो हमारा झाड़ग्राम से तीसरा यात्रा है। आज कल जो यात्रा होगी उस यात्रा जिसको रारबंग, हमारी 57 विधानसभाएं इसमें आते हैं, 8 लोकसभा क्षेत्र इसमें आते हैं। বীরভূম সফরের শেষে আকাশপথে জঙ্গলমহলের লালগড়ে পৌঁছবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। লালগড়ের মাঠে পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি। বিজেপির দাবি, পরিবর্তন যাত্রা দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তৈরি করছে, আর এর সরাসরি প্রভাব পড়বে ভোট বাক্সে। লালগড়ে পরিবর্তন যাত্রা সূচনার পর বিনপুরের দলীয় জনসভায় যোগ দেবেন নাড্ডা। বাংলার মানুষের র্যালি, জঙ্গলমহলের মানুষের র্যালি, আর তাই আমরা উদ্যোক্তা হিসেবে আমাদের কাজ প্রস্তুতি করে দিচ্ছি। বাকি জঙ্গলমহলের মানুষ এই র্যালিকে সাফল্যমণ্ডিত করবেন এবং পশ্চিমবাংলায় যে পরিবর্তন যাত্রা বেরোচ্ছে প্রকৃত পরিবর্তন করবে, আর এই জঙ্গলমহল থেকেই সেই প্রকৃত পরিবর্তন শুরু হবে। জেপি নাড্ডা তিনি কিন্তু প্রথমে বক্তব্য রাখবেন এবং সেখানে বক্তব্য রাখার পর তিনি কিন্তু এই যে পরিবর্তন যাত্রা, অর্থাৎ তৃতীয় দফার যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রার তিনি উদ্বোধন করবেন এবং করার পর এখান থেকে প্রায় 15 কিলোমিটার এই পরিবর্তন যাত্রার যে রথ, সেই রথ যাবে, অর্থাৎ ট্যাবলো, সেই ট্যাবলো কিন্তু যাবে, যেটা বিনপুর পর্যন্ত যাবে এবং সেই বিনপুর পর্যন্ত 15 কিলোমিটারের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু তিনি অতিক্রম করবেন একদম সম্পূর্ণরূপে সেই ট্যাবলোর উপর চড়ে। গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহল মুখ ফিরিয়েছে মমতার থেকে। গেরুয়াময় হয়েছে জঙ্গলমহলের মাটি। 21-এর নির্বাচনের আগে দলীয় কর্মীদের অক্সিজেন বাড়াতে নাড্ডার জঙ্গলমহল সফর, মত রাজনৈতিক মহলের। সামনে নির্বাচন রয়েছে এবং এই নির্বাচনের আগে জঙ্গলমহলকে আরও চাঙ্গা করতে বিজেপির যে কর্মকর্তারা
এই মুহূর্তে কাজ করছেন জঙ্গলমহলের বিভিন্ন জায়গায়, তাদেরকে আরও চাঙ্গা করতে, মনোবল বাড়াতে কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্ব আসছেন। এবং তার পাশাপাশি কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্বের পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি উপস্থিত থাকবেন এবং তার হাত ধরেই এই ঝাড়গ্রামের যে লালগড় অঞ্চলের যে ভিলেজ ময়দান, সেখান থেকেই পরিবর্তন যাত্রার সূচনা করা হবে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। আমি আলোচনায় আসবো, আমি চন্দনদার কাছে যাব। চন্দনদা নিশ্চয়ই আগের বিষয় নিয়ে কিছু বলতে চাইবেন। চন্দনদা, আগের বিষয়ের প্রসঙ্গ নয়, যদি তুমি রথযাত্রার প্রসঙ্গটা আসো, ওই 91 সালে রথযাত্রার কথা মনে পড়ে যায়, কারণ তখন আমরা ছাত্র যুব রাজনীতি করি। আর এটা রথযাত্রা মানে পরিবর্তনের রথ, এবং রথের ভূমিকাটাও দেখছি। দেখো, এখানে একটি পরিষ্কার কথা বলার দরকার, সেটা হচ্ছে যে একটি রাজনৈতিক দল তার সম্পূর্ণ অধিকার আছে ভারতবর্ষের গণতান্ত্রিক পটভূমিতে যে কোনো স্তরে প্রশাসনের পারমিশন নিয়ে, প্রশাসনের সাথে পরামর্শ করে যদি কোনো রুট ঠিক হয়ে থাকে তাহলে অর্গানাইজ করা, অর্থাৎ তাকে শৃঙ্খলার মধ্যে দিয়ে একটা সাংগঠনিক একটা ব্যাপার থাকে, সময়ের ব্যাপার থাকে। সুতরাং এটা সম্পূর্ণ প্রশাসনিক এবং রাজনৈতিক দলের পারস্পরিক কনসাল্ট করে এটা করা উচিত, এবং সেটাই হয়েছিল সম্ভবত, যেখানে এই রথযাত্রা বা এই পরিবর্তন যাত্রা ঘুরিয়ে দেওয়ার এই প্রসঙ্গে প্রশাসনকে নিশ্চয়ই ব্যাখ্যা দিতে হবে। আমি তোমাকে পাশাপাশি একটু অন্য জায়গায় দেব। এরা দেবজিৎ এবং সৌরভ মূলত এখানে ধর্মীয় একটা উপাখ্যান তৈরি করছেন, ধর্মীয় একটা তরজা তৈরি হচ্ছে, ধর্মনিরপেক্ষ তার যে কন্ডিশন, এটা হচ্ছে ভারতবর্ষের ভিত্তিভূমি। আমি গতকালে প্রধানমন্ত্রীর একটা বিশেষ আঙ্গিককে আমি তুলে ধরবো। উনি ম্যাচ ফিক্সিংয়ের কথা বলেছেন। আমি এখানে পরিষ্কার দায়িত্ব নিয়ে বলি, খুব স্বাভাবিকভাবে এখানে কোনো ম্যাচ ফিক্সিংয়ের প্রশ্নই আসে না। আমরা তৃণমূলকে রাজ্য থেকে উৎখাত করতে চাই, আমরা বিজেপিকে ভারতবর্ষ থেকে উৎখাত শব্দ আমি ব্যবহার করছি এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে। এই আন্দোলন বিরোধী হিসেবে আমাদের থাকবে। এবং পাশাপাশিভাবে উনি ফুটবলের ব্যাখ্যা দিতে গিয়ে উনি হঠাৎ একটি শব্দ ব্যবহার করলেন, ভগবান রাম সকলের ক্ষেত্রে হিন্দু দেবতা, আমরা সকলে শ্রদ্ধা ভক্তি করি। সেখানে রাম কার্ড বলে লাল কার্ডের জায়গায় ওই রাম কার্ড শব্দটাতে যথেষ্ট আপত্তি বা ভাবাবেগে যথেষ্ট আঘাত বলে মনে হয়। লাল কার্ড বা রেড কার্ডকে আমরা নেগেটিভ অর্থে দেখি। সুতরাং রাম কার্ড শব্দটার মধ্যে আমি বুঝলাম না, ইনফ্যাক্ট এটা একটা বড় ঘটনা। কিন্তু পাশাপাশিভাবে আমি অবশ্যই এই প্রসঙ্গে উল্লেখ করব যে আজকে প্রশাসনিকভাবে সাহায্য করা উচিত। যদি কোনো পরিবর্তন যাত্রা, রথযাত্রা, এটা মমতা দেবীও করেছিলেন একটা সময়। সুতরাং রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আজ আমাদেরও রথযাত্রা, আমাদেরও পরিচালিত পরিবেশ থাকা উচিত। একদম সময় নেই। সৌরভ যেটা বললো না যে আমরা ধর্মের রাজনীতি করি, তোমরা জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা উজালা যোজনা বলে একটা যোজনা আছে, যাতে কিনা গরিব মানুষকে বিনা পয়সায় গ্যাস দেওয়া হয়। এই রাজ্যে সমস্ত গরিব মানুষ যাদের আধার কার্ড আর ওই জনধন যোজনার অ্যাকাউন্ট আছে, তাদের মেজরিটি আমরা ওই গ্যাস দেওয়ার চেষ্টা করি। এবং তার মধ্যে শুনবে 82% হচ্ছেন সংখ্যালঘু, মূলত মুসলমান সম্প্রদায়ের মহিলা। আমার কথা হচ্ছে, আমরা যদি আর এবারে আসি টয়লেটে, বিনা পয়সার যে টয়লেট এবং বিনা পয়সার বাড়ি, তারও 72% হচ্ছে টয়লেট আর 69% হচ্ছে বিনা পয়সার বাড়ি, মানে সবার জন্য, যেটা ওরা আবার আবাস যোজনা বাংলার আবাস বানিয়েছে। সে নাম যাই হোক না কেন, কেন্দ্রীয় সরকারের টাকায়। এই রাজ্যে যত লোক 2 টাকা কেজির চাল খায়, সেই 2 টাকা কেজির চালতে 2 টাকা যে কেনে সে দেয়, 1 টাকা দেয় রাজ্য সরকার, আর বাকি 27 টাকা দেয় হচ্ছে কেন্দ্রীয় সরকার। তার মেজরিটি হচ্ছে সংখ্যালঘু। আমরা কি কোথাও আটকিয়েছি? আমাদের কথা সেটা নয়, তোষণ করব না শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার জন্য কিংবা সংখ্যাগুরু হওয়ার জন্য, হিন্দু হওয়ার জন্য ডাকাতি করে পার পেয়ে যাবে, সেটা হতে দেবো না। আসতে হবে। যদি লাথি মারো প্রশাসনকে, তাহলে লাথি মারলে তোমায় জেলে যেতে হবে। তো হিন্দু লাথি মারলে তার জন্য জেল, মুসলমান হওয়ার জন্য হিন্দু মাথায় হেলমেট পরতে বাধ্য হবে বাইক চালালে। বিবেকানন্দকে বিবেকানন্দ ঠাকুর বলা যাবে না, টুপি পরে বাইক নিয়ে চৈতন্যদেবের জন্ম পরিবর্তন। না না, বেশ এক মিনিট প্লিজ, এই বাংলার সংস্কৃতি এক মিনিট প্লিজ, আমি করজোরে অনুরোধ করছি, দেবজিৎদা, সৌরভদা, প্লিজ অনুষ্ঠান শেষ করতে হবে, অনুষ্ঠান শেষ করতে হবে, দেবজিৎদা প্লিজ,
ট্রাফিক আইনে প্লিজ আমি একটা প্রশ্ন আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে বাংলার জন্ম পরিবর্তন করে দেবে, জন্ম পরিবর্তন করে দেবে। রবীন্দ্রনাথ বলেছেন না তোমাদের জন্মস্থান পরিবর্তন করে দেবে। সময় নেই প্লিজ। আমি একটা প্রশ্ন আপনার কাছে জিজ্ঞাসা করে অনুষ্ঠান শেষ করব। সেটা হচ্ছে আপনি বলুন, বাবা তুলে কথা বলা, তুই তুকারি করা এবং জঘন্য ভাষায় শুধুমাত্র গালাগালি না করে যে ভাষা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে আপনি শুনেছেন নিঃসন্দেহে আপনি শুনেছেন, সেটা কি বাংলার সংস্কৃতির ধারক এবং বাহক? যদি কনিষ্ঠ পান্ডার আমি বলছি সবাই খারাপ, আমি বলছি সবাই খারাপ, আমি বলছি সবাই খারাপ, আমি বলছি সবাই খারাপ, না আমি আপনার উত্তরই নেব, আপনার উত্তরই নেব। তো আমার প্রশ্নটা শেষ হয়নি, আমার প্রশ্ন শেষ হয়নি। আমি বলছি সবাই খারাপ, সবাই খারাপ। আমি বলছি একমাত্র উৎকৃষ্ট হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার আইকন, যুবরাজ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তিনি কোনো কিছু করেননি, একজন উৎকৃষ্ট মানের একজন মানুষ। আমি বলছি যে তার মুখে যে ভাষা শুনেছি, এটাই কি বাংলার আগামী দিনের 2021-এর পরবর্তী নির্বাচনে তৃণমূল কংগ্রেস এলে, ক্ষমতা এলে, এটাই কি বাংলার প্রকৃত শিক্ষার পরিচয় হবে? আপনি মানেন কি মানেন না? কনিষ্ক পান্ডা যে ভিডিওটা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে ছেলেটি চর মেরেছিল, পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ক্ষমা করে দিয়েছিল। কনিষ্ক পান্ডা বলেছিল কি ভাইপো আসো এবার তোমাকে দেখে নেওয়া হবে, মানে তাকে মারের হুমকি দিয়েছিল। আর যখন দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা উচিত, আমি বলছি যখন দিলীপ ঘোষ বলবে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা কি হারাবে বলে, তাহলে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করেছে। আপনি আমাকে বলুন, এটাই কি বাংলার সংস্কৃতি? অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই বাংলার সংস্কৃতি? ইয়েস অর নো? আমাদের করুন, কোন মায়ের নিন্দা করুন, কোন মাকে হারাম করা হবে, বাবা নিয়ে নিন্দা করুন, ওইভাবে আক্রমণ করা হবে। বাংলা ভাষায় যদি কথা বলে থাকেন নিন্দা করুন। কুকুরকে গোলাপ ফুল দিয়ে তাড়াতে হয় না। অনুষ্ঠান আমরা শেষ করছি, একদম সময় নেই। আমরা নিশ্চয়ই এই বিষয় নিয়ে আগামী দিনে আলোচনা করব। চন্দন দা, সৌরভ দা, সন্ময় দা, দেবজিৎ দা, চারজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। বাংলায় ভাষা সন্ত্রাস চলছে। এখনকার তো বাবা মারা বলছেন যে ভাই টেলিভিশন দেখো না, টেলিভিশনে ভাষা সন্ত্রাস চলছে। কারণ এখন আগেকার দিনে আমরা দেখতাম যে পাড়ায় খারাপ ছেলেদের সঙ্গে বাবা মারা মিশতে বারণ করছেন, এখন বলছেন তৃণমূলের সভা হলে ভাই তুমি দেখো না, কারণ তুমি ভাষা সন্ত্রাসে আক্রান্ত হয়ে যাবে। করোনার পর বাংলায় নতুনভাবে মানুষ আক্রান্ত হচ্ছেন ভাষা সন্ত্রাসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে যে বক্তব্য শোনা যাচ্ছে, আমি জানি না যে এই বক্তব্য বা এই ধরনের কথা এগুলো কি আদৌ বাংলার কৃষ্টি সংস্কৃতির ধারক বাহক হতে পারে। আমি জানি না যে বাবা তুলে কথা বলে যদি কেউ কৃষ্টির সংস্কৃতির ধারক বাহক হন, তাহলে আবার পশ্চিমবঙ্গের মাটিতে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, আবার বিবেকানন্দ, তাদের আরেকবার জন্ম নেওয়ার দরকার রয়েছে, কারণ বাংলা ভীষণভাবে ভাষা সন্ত্রাসে আক্রান্ত হয়েছে। আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।